হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করতেছি সবাই ভালো আছো। তোমাদের প্রায় এখন শেষ সময়, তাই আমরা খুব একটা বেশি কথা বাড়াবো না। আমাদের হচ্ছে অনুশীলনী হিরোর তড়িৎ রসায়ন এবং হচ্ছে পরিমাণগত রসায়নের কিছু এমসিকিউ বাকি ছিল। আমরা সেগুলা করব এবং আমরা ম্যাথে এখন খুব একটা বেশি ফোকাস দিব না, কারণ ম্যাথ রিলেটেড তোমাদের কিন্তু ভাইয়া অলরেডি ৩টা ক্লাস দিছি এবং এই ৩টা ক্লাসে তোমাদের সকল ধরনের মেডিকেলের ম্যাথ কভার হয়ে গেছে। যারা ভার্সিটি আছো তাদেরও কভার হয়ে গেছে। সো এখানে আসলে ডিবেটের কোনো সুযোগ নেই যে ভাইয়া ম্যাথ পারবো কিনা। তুমি যদি ওই ৩টা ক্লাস করো তাহলে তুমি ম্যাথ পারবা। তাহলে আমরা হচ্ছে ডিরেক্টলি আমাদের তড়িৎ রসায়নের এমসিকিউগুলো সলভ করব। এরপর আমরা 5 মিনিট ব্রেক নেব, তারপর আবার আমরা হচ্ছে পরিমাণগত রসায়নের এমসিকিউগুলো সলভ করব। তাহলে চলো আমরা ডিরেক্টলি ক্লাসে চলে যাই। তোমরা কেউ ভাইয়াকে একটু জানাও যে তোমরা কি ভাইয়ার কথা ঠিকঠাক শুনতে পারতেছো। জাস্ট একজন কনফার্ম করো যে ভাইয়ার কথা ঠিকঠাক শুনতে পারতেছো কিনা এবং দেখতে পারতেছো কিনা। তাহলে আমরা ক্লাস শুরু করবো। এখন খুব একটা বেশি কথা বলার সময় কিন্তু আমাদের হাতে নাই। আর যাদের এই চ্যাপ্টারগুলো করা আছে, যাদের তড়িৎ রসায়ন পরিমাণগত রসায়নের শেষের দিকের এমসিকিউ গুলা করা আছে, তাদের এই ক্লাস করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, এখন তোমাদের এই সময় না যে তুমি হচ্ছে অযথাই একটা ক্লাস করে সময় নষ্ট করবা। ঠিক আছে, আচ্ছা, যারা সালাম দিছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমরা হচ্ছে আমাদের ক্লাসটা শুরু করতেছি। ঠিক আছে, আমরা আমাদের ক্লাসটা শুরু করতেছি। খুব একটা বেশি কথা বলার সুযোগ আমাদের নাই। ওকে, অল ওকে বলছো? জি ভাইয়া, শোনাইতেছো? হ্যাঁ, আমাদের ফার্স্ট এমসিকিউ ভাইয়া। ফার্স্ট এমসিকিউ আমাদের কি বলতেছে দেখো, যে বলছে চিনি এবং গ্লুকোজ কিরকম। ঠিক আছে, সো আমরা এইগুলা খুব ভালো মতোই জানি যে ভাইয়া চিনি গ্লুকোজ এরা হচ্ছে মেনলি নন পোলার, তাই তো? এই যে চিনি গ্লুকোজ এগুলো হচ্ছে ভাইয়া নন পোলার। নন পোলার মানে কি? নন পোলার মানে হচ্ছে ভাইয়া এদের মধ্যে কোনো প্লাস মাইনাস নাই। যে চিনি গ্লুকোজ এগুলা কি ভাইয়া? এগুলো হচ্ছে ভাইয়া নন পোলার। আর নন পোলার হওয়ার কারণে এদের মধ্যে কোনো প্লাস মাইনাস বা চার্জ নাই। আর প্লাস মাইনাস না থাকলে এরা কি করতে পারবে না? এরা পানিতে বিশ্লেষিত হইতে পারবে না। এরা পানিতে তোমার ভাঙতে পারবে না, বা পানিতে তোমার দ্রবণীয় হবে না, তাই তো? পানিতে তোমার হচ্ছে ভাঙতে পারবে না, তাই এরা কি করতে পারবে না? তোমার তড়িৎ পরিবহন করতে পারবে না, তড়িৎ বিশ্লেষ্য হবে না। ঠিক আছে, এরা তড়িৎ বিশ্লেষ্য হবে না। তাহলে অ্যান্সারটা কি? যে ভাই চিনি গ্লুকোজ এরা বিদ্যুৎ পরিবহন করতে পারে না, এরা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। এরা তড়িৎ অবিশ্লেষ্য। এবং এখান থেকে আরেকটা এমসিকিউ আসতে পারে, সেটা কি? এরা যেরকম তড়িৎ অবিশ্লেষ্য, আরো একজন আছে, সেটা কি জানো? পানি। কিন্তু কেমন পানি? একদম 100% বিশুদ্ধ পানি, যেই পানিতে কোনো লবণ নাই। একদম 100% বিশুদ্ধ পানি তড়িৎ অবিশ্লেষ্য। মনে রেখো, একদম 100% বিশুদ্ধ পানি তড়িৎ অবিশ্লেষ্য, যেখানে কোনো লবণ নাই। আর নর্মাল পানিতে লবণ থাকে, আর লবণের মধ্যে প্লাস মাইনাস থাকে, তাই ওরা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য হয়। বাট তোমার এইরকম পানি বা বিশুদ্ধ পানি কি তোমার হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে ভাইয়া আমাদের গ। ঠিক আছে, ওকে ভাই, পরের প্রশ্ন। সেমিকন্ডাক্টর রূপে কোন মৌলটি ব্যবহার করা হয়? দেখো, আমরা যখন মৌলের পর্যায়বৃত্ত ধর্ম পড়ছি তখন আমরা 6টা তোমার হচ্ছে সেমিকন্ডাক্টর যুক্ত মৌল পড়ছি না? 6টা তোমার হচ্ছে সেমিকন্ডাক্টর। অনেকে 7টা বলে, অনেকে 6টা বলে। ঠিক আছে, তবে হাজারি স্যারের বইতে ক্লিয়ারলি 6টা বলা আছে। যদি মেডিকেলে আসে যে সেমিকন্ডাক্টর কয়টা, তোমরা 6টা লাগাবা। কি বলছি ভাইয়া? যদি পরীক্ষাতে মেডিকেলে আসে যে সেমিকন্ডাক্টর কয়টা, তোমরা 6টা লাগাবা। তাহলে সেমিকন্ডাক্টর কয়টা ভাইয়া? সেমি কন্ডাক্টর হচ্ছে 6টা। কি কি ছিল মনে আছে? এই তোমার এই সিলিকন, তারপরে তোমার হচ্ছে জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম, এই টাইপের মৌলগুলো ছিল না? তো দেখো অপশনে আমাদের কোনটা আছে ভাইয়া? অপশনে দেওয়া আছে হচ্ছে এই যে জার্মেনিয়াম। সো দেখবে এগুলোর মধ্যে দুই একটা থাকে। ঠিক আছে, এগুলোর মধ্যে দুই একটা থাকে। সো ডিবেটটা কিন্তু এখানেই কনফিউশনটা ক্লিয়ার করে দিলাম। পরীক্ষাতে আসবে সেমিকন্ডাক্টর কয়টা, যদি মেডিকেলে আসে তুমি 6টা দাগাবা, 6টা। ঠিক আছে, ওকে। পরের প্রশ্ন, জিঙ্কের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। হ্যাঁ, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক মানে কি ছিল মনে আছে? জেড। জেড ইকুয়ালস টু কি ছিল? যার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করব তার পারমাণবিক ভর ডিভাইডেড বাই কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে সেইটা, ইন্টু ফ্যারাডের ধ্রুবক 96,500। এইভাবে আমাদেরকে জেডটা বের করতে হয়। বাট তুমি চিন্তা করে দেখো, কিছু কমন জেডের প্রশ্নই বারবার আসে। দেখা গেছে কিছু কমন জেডের প্রশ্ন কি কি, যেমন ভাইয়া জিঙ্ক, তারপর হচ্ছে সিলভার, হাইড্রোজেন এবং কপার। এই যে এই চারজনেরটাই ঘুরে ফিরে বারবার করে আসে। ঠিক আছে, যে জিঙ্কের তোমার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত, সিলভারের কত, হাইড্রোজেনের কত, কপারের কত। তাহলে আমাদের কাজ কি? আমরা কি পরীক্ষার হলে ম্যাথ করে এত বড় তোমার মানটা বের করব? না, তুমি বাসায় একবার ক্যালকুলেশন করবা, তোমার হাতে ক্যালকুলেটর আছে, তুমি বাসায় ক্যালকুলেশন একবার করবা, করে মনে রাখা ট্রাই করবা। ঠিক আছে, কয়টা? এই 4টা, জিঙ্কের, সিলভার, হাইড্রোজেন এবং কপার। ঠিক আছে, এবং জিঙ্কেরটা কত ভাইয়া?
জিঙ্কেরটা হচ্ছে 3.388 10⁻⁻⁴, বা আমরা এটাও বলতে পারি 3.38, তো এটাকে আমরা বলতে পারি 3.9 10⁻⁻⁴ জুল পার কুলম। ঠিক আছে, সো এই চারটাই দেখবা ঘুরে ফিরে আসে, অনুশীলনীতে ডিরেক্টলি দেওয়া আছে। তুমি ম্যাথ করে যদি বের করতে চাও কোনো সমস্যা নাই, তোমাকে তো ভাইয়া ম্যাথের ক্লাস দিয়েই রাখছি, তুমি জানো এই ম্যাথ কিভাবে করতে হয়। তোমার জিঙ্কের ভর 65 বসাবা, নিচে 2 বসাবা এবং এই ভাগটা করবা, করলে এটা আসবে। কিন্তু পরীক্ষার হলে তুমি যদি হচ্ছে মনেই রাখতে পারো যে আচ্ছা এটা 3.39 10⁻⁴, তোমার সর্বোচ্চ 5 সেকেন্ড লাগবে অ্যান্সারটা করতে, আর ম্যাথ করতে তোমার 40 থেকে 30 সেকেন্ড লাগবে, তো ওই যে ওখানে তুমি 20 থেকে 25 সেকেন্ডের কিন্তু একটা সুবিধা পাবা যদি তুমি একটু মনে রাখতে পারো। সো এরপরে আসো, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ পরিবাহিতার কারণ কি? এই যে সোডিয়াম ক্লোরাইড এটা কিসের জন্য গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে সেটা জানতে চাইছে। তো দেখো, যখন সোডিয়াম ক্লোরাইডকে আমরা গলায় ফেলি তখন কি হয়, এই সোডিয়াম ক্লোরাইডটা গলে গিয়ে সোডিয়াম প্লাস আয়নটা আলাদা হয়ে যায় আর ক্লোরিন মাইনাস আয়নটা আলাদা হয়ে যায়। আর এই দেখো প্লাস মাইনাস তৈরি হয়েছে, মানে সেখানে কি হবে, চার্জের আদান প্রদান হবে, মানে বিদ্যুৎ পরিবহন হবে। তাইলে এই যে তোমার সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস এটা যদি না ভাঙতো তাহলে তো প্লাস মাইনাস হইতো না, বা এই যে আয়ন আয়ন তৈরি না হইলে বিদ্যুৎ পরিবহন হইতো না। তাহলে এখানে বিদ্যুৎ পরিবহন হওয়ার কারণটা কি, এদের আয়ন তৈরি হওয়া। তো দেখো আয়ন কোথায় আছে, এই যে দেখো মুক্ত আয়ন তৈরি হয়েছে, মুক্ত আয়ন বা ক্যাটায়ন অ্যানায়ন প্লাস মাইনাস তৈরি হয়েছে। তাহলে তড়িৎ বিশ্লেষণ হইতে হলে কি লাগে, মুক্ত আয়ন লাগে। দেখো দুই ধরনের কারেন্ট আছে, আমরা ফিজিক্সেও কি করি, স্থির তড়িৎ চলতড়িতে পড়ি না, বাট ওই কারেন্ট আর কেমিস্ট্রি কারেন্ট কি সেম না। দেখো ফিজিক্সে আমরা কোন পরিবাহী নিয়ে আলোচনা করি, ইলেকট্রনীয় পরিবাহী। ফিজিক্সে আমরা ভাইয়া ইলেকট্রনীয় পরিবাহী নিয়ে আলোচনা করি, আর কেমিস্ট্রিতে আমরা হচ্ছে ভাইয়া তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী নিয়ে আলোচনা করি। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, তড়িৎ রাসায়নিক পরিবাহী, ঠিক আছে, এই টাইপের জিনিসপাতি নিয়ে আলোচনা করি। ওইখানে ইলেকট্রন দিয়ে কারেন্ট ফ্লো করে, তোমরা কি জানো, যেরকম ব্যাটারি থাকে তাই তো, তারপরে যেখানে রোদ থাকে, তারপরে বর্তনী ফিল আপ করে, ইলেকট্রন পুরাটা দিয়ে ঘুরে আসলে কারেন্ট ফ্লো হয়। আর এখানে কি থাকে ভাইয়া, এখানে হচ্ছে মেইনলি অ্যানোড থাকে, ক্যাথোড থাকে, সেখান থেকে বিদ্যুৎ পরিবহন হয়, তাই না। তাহলে এই যে এখানে কি হয়, এখানে বিদ্যুৎ পরিবহন হয় আয়নের মাধ্যমে, আয়নের, এবং সেখানে আয়নের কি হয়, ব্যাপন হয়, আয়নের ব্যাপন। আর ফিজিক্সে কারেন্ট হয় ইলেকট্রনের কারণে, ফিজিক্সে কারেন্ট পরিবহন হয় ইলেকট্রনের কারণে, আর কেমিস্ট্রিতে হয় ভাইয়া আয়নের কারণে। ক্লিয়ার? ওকে ভাইয়া, নেক্সট প্রশ্ন আসো। নেক্সট প্রশ্ন আমাদেরকে বলতেছে যে 1 ফ্যারাড বিদ্যুৎ দ্বারা কোন ধাতুর আয়ন ক্যাথোডে অধিক পরিমাণে সঞ্চিত হয়। এইরকম প্রশ্ন তুমি তোমার লাইফে অনেকবার ফেস করছো। আসো একটু শিখি, তারপরে দেখো এই টাইপের প্রশ্ন আর কোনোদিন ঝামেলা হবে না। দেখো প্রথমত মনে রাখবা যে যেই পরমাণুটা তোমাকে দিবে, যেই পরমাণুটা দিবে তার চার্জটা তুমি খেয়াল করবা, যেই পরমাণুটা দিবে তার চার্জ খেয়াল করবা। ধরো এখানে কারো চার্জ আছে +2, তাহলে তুমি যদি এইখান থেকে ওই পরমাণুটাকে পাইতে চাও তাহলে অবশ্যই তোমাকে এই যে 2টা ইলেকট্রনের চার্জ এটাকে দূর করার জন্য এখানে 2টা ইলেকট্রনের জন্য 2 ফ্যারাড দিতে হবে, এটা তুমি জানো। আবার ধরো আমরা মৌল ধরেই বলি যে ভাই অ্যালুমিনিয়াম 3+, এইখান থেকে তুমি যদি হচ্ছে অ্যালুমিনিয়াম আনতে চাও তাহলে কি করতে হবে, +3 চার্জটাকে দূর করতে হবে। তার মানে এখানে তোমাকে কত ফ্যারাড বিদ্যুৎ খরচ করতে হবে, 3 ফ্যারাড। এখন তুমি চিন্তা করে দেখো, তুমি যখন যার চার্জ যত তত ফ্যারাড দিবা সেখান থেকে 1 মোল ওই পরমাণুটা পাবা। যেমন ধরো কপার 2+, এটাকে তুমি 2 ফ্যারাড বিদ্যুৎ দিলা, তাহলে এখান থেকে পাবা 1 মোল কপার, মানে পুরা কপারটা পাবা। অর্থাৎ যার চার্জ যত তাকে তত ফ্যারাড দিলে পুরা ওই জিনিসটা পাওয়া যায়। কিন্তু ধরো এই যে কপার তো 2+, 2 দিলে পুরা 1 মোল পাবো, কিন্তু আমি ধরো 1 মোল দিলাম, তাহলে কি হবে, 2 দিলে পাইতাম পুরাটা, তাহলে অর্ধেক বা 1 ফ্যারাড দিলে পাবো অর্ধেক। দেখো জিনিসটা কিরকম, কপার 2+, বাট তুমি দিছো 1 ফ্যারাড, তাহলে 2 দিলে পাইতা পুরাটা, 1 দিলে পাবা কত, হাফ মোল কপার। অর্ধেক দিছো তাই অর্ধেক কপার পাবা। আবার এখানে আসো যে ভাই অ্যালুমিনিয়াম 3+, সেখান থেকে পুরা একটা অ্যালুমিনিয়াম পাইতে গেলে, পুরা 27 গ্রাম অ্যালুমিনিয়াম পাইতে গেলে তোমাকে 3 ফ্যারাড দিতে হবে, কারণ যার চার্জ যত তাকে তত ফ্যারাড দিতে হয়। এখন তুমি ধরো 3 ফ্যারাড দাও নাই, তুমি দিছো ধরো 2 ফ্যারাড, তাহলে কি তুমি টোটাল 27 গ্রাম পাবা না, তুমি ওই যে 2 ভাগ, তোমার 3 ভাগের 2 ভাগ পাবা। তাই 3 ভাগের 2 ভাগের 27 কত, তোমার হচ্ছে 18 গ্রাম। আবার তুমি যদি হচ্ছে 1 ফ্যারাড দাও তাহলে তুমি পাবা 9 গ্রাম। ঠিক আছে, লাস্ট আর একটা বুঝাই, যেমন ধরো ভাইয়া ক্যালসিয়াম, ক্যালসিয়াম কত হয় 2+, তো এখান থেকে তুমি যদি হচ্ছে 2 ফ্যারাড দাও তাহলে তুমি জানো যে তুমি পুরা 1 মোল ক্যালসিয়াম পাবা, কারণ ওর চার্জ 2, ওকে 2 দিলে 1 মোল ক্যালসিয়াম পাবা। 1 মোল মানে কত,
40 গ্রাম। তো ওরে 2 দিলে পাওয়া যায় 40, তাহলে 1 দিলে পাবা কত? 20। জিনিসটা বুঝতে পারছো? তাহলে যার চার্জ যত তাকে তত দিলে পুরাটা পাওয়া যায়। এরপরে তুমি হিসাব করবা যে আচ্ছা কত দিচ্ছি কত পাবো, ঠিক আছে? কত দিচ্ছি কত পাবো এটা তুমি পরে হিসাব করবা। তাহলে এইবার দেখো আমরা এখান থেকে মিলাই, চলো। বলছে 1 ফ্যারাড বিদ্যুৎ দিছি। কয় ফ্যারাড? 1 ফ্যারাড, মাত্র 1 ফ্যারাড। সো দেখো, হ্যাঁ জিঙ্ক কত হয়? 2+। তো তুমি যদি 2 ফ্যারাড দাও তাহলে তুমি 65 গ্রাম জিঙ্ক পাবা, কারণ 1 মোল জিঙ্ক মানে 65। কিন্তু আমরা কি 1 মোল দিছি? আমরা কি তোমার হচ্ছে 2 ফ্যারাড দিছি 1 ফ্যারাড, তাহলে 65-র অর্ধেক পাবা। 65-র অর্ধেক কত? তোমার হচ্ছে 32 সামথিং আসবে। ওকে, এরপর আসো। আচ্ছা আমি একটু পানি নিয়ে আসি, দাঁড়াও একটু ওয়েট করো, আমি একটু পানি নিয়ে আসি। ওকে, তাহলে দেখো যে জিঙ্ক হচ্ছে 2+, তোকে 2 দিলে পুরা জিঙ্কটা পাইতাম মানে 65 গ্রাম, বাট দিছি কত? 1 ফেরাট, পাবো কত? 65-র অর্ধেক মানে 32.5 গ্রাম। আবার অ্যালুমিনিয়াম, হ্যাঁ অ্যালুমিনিয়াম হয় 3+, যদি তুমি 3 ফেরাট দাও তাহলে তুমি পুরা 27 গ্রাম অ্যালুমিনিয়াম পাবা। যদি তুমি 2 ফেরাট দাও তাহলে তুমি 27-এর থেকে আরো 9 গ্রাম কম মানে 18 পাবা। আর দিছো কত? 1 ফেরাট, তাহলে পাবা কত? এখান থেকে পাবা 9 গ্রাম অ্যালুমিনিয়াম। তো তোমার জিজ্ঞাসা করছে যে কোনটা বেশি পরিমাণে তোমার হচ্ছে সঞ্চিত হবে, তো তুমি বের করতেছো। জিঙ্ক আসলো 32, অ্যালুমিনিয়াম আসলো 9। এরপরে আসো, হ্যাঁ কপার কত হয়? সরি, পটাশিয়াম কত হয়? +1। এই যে ওর চার্জ 1, দিছো 1, তাহলে কি পুরা কপারটা পাবা না? ওর চার্জ 1, তুমি দিছো 1, তাহলে কি পুরা কপারটা পাবা, মানে 1 মোল কপারই এখান থেকে তুমি পাবা। সরি, কপার বলতেছি, পটাশিয়াম। তো পটাশিয়ামের ভর কত? 39 গ্রাম। তার মানে তুমি এখান থেকে যদি পটাশিয়ামকে 1 ফেরাট দাও তাহলে পুরো পটাশিয়ামটা পাবা, যেটা হচ্ছে 39 গ্রাম। এরপরে ক্যালসিয়াম, হ্যাঁ ক্যালসিয়াম হচ্ছে 2+, তো তুমি যদি একে 2 দাও তাহলে পাবা 40 গ্রাম ক্যালসিয়াম বা 1 মোল। দিছি কত? 1, তাহলে পাবো কত? অর্ধেক। 40-এর অর্ধেক কত? 20 গ্রাম। বুঝতে পারছো? তাহলে এই দেখো সবগুলা হিসাব করে দেখাইলাম এই জন্যই যেন পরের এমসিকিউগুলো তার তোমার সমস্যা না হয়। তাহলে আমাকে বলছে যে 1 ফেরাট দিলে কোনটা বেশি জমা হবে, বের করে দেখো যে পটাশিয়াম হাইয়েস্ট 39, ওর থেকে বেশি আর কেউ এখানে নাই। তাহলে অ্যান্সার কোনটা? আমাদের পটাশিয়াম। তাহলে বেসিকটা কি ভাইয়া? এই টাইপের এমসিকিউ করতে গেলে বেসিকটা হচ্ছে প্রথমে তুমি দেখবা যে যেই মৌলটা এখানে আছে তার নিজের চার্জটা কত। তো তার চার্জ যদি 2 হয়, প্রশ্নে যদি 2 দেয় তাহলে পুরো ওই মৌলটা পাবা। যদি 1 দেয় তাহলে অর্ধেক পাবা। যদি তার চার্জ 3 হয়, তাকে যদি 1 দাও তাহলে 3/1 ভাগ পাবা। 2 দিলে 3/2 ভাগ পাবা। আর 3 দিলে পুরো ওই মৌলটা পাবা। এই হচ্ছে কনসেপ্ট। বুঝতে পারছো? এই হচ্ছে কনসেপ্ট। ওকে, পরের এমসিকিউতে আসো। বলছে ক্যাথোডে 1 মোল কপার ধাতু জমা করতে চাই। এই দেখো এখন আর কোনো সমস্যাই হবে না, মানে কপার পুরাটাই জমা করতে চাই। তুমি আমাকে বলো হ্যাঁ কপার কত প্লাস হয়? কপার হয় হচ্ছে 2+। তাহলে 2+ থেকে যদি আমরা 1 মোল কপার জমা করতে চাই তাহলে কি করতে হবে? 2+ মানে কত দিতে হবে? 2 ফেরাট। শেষ। এখন দেখবা কোনো এমসিকিউতে আর তোমার সমস্যা হবে না। কপার চাই পুরাটা, তো পুরা চাইতে হলে যার চার্জ যত তত ফেরাট, তাহলে কপার 2+, তাহলে 2 ফেরাট। ঠিক আছে? ওকে, এরপরে আসো। যদি 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 30 সেকেন্ড ধরে তোমার হচ্ছে যায়, তার মানে ফ্যারাডের সূত্রের ম্যাথ আসছে। ঠিক আছে? সো ম্যাথ আমি আছে ফোকাস দিব না বেশি একটা, কারণ হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্লাস তোমাদের দেওয়া অলরেডি শেষ। আর এই টাইমে আসলে ম্যাথ প্র্যাকটিস করার কিছু নাই, তুমি খালি দেখবা কোনটা কি। সো দেখো আমরা কি জানি? ফ্যারাডের সূত্র W হচ্ছে ZIT। এই তো, তাহলে এখানে কি দেওয়া আছে? ও এটা তো ফ্যারাডের সূত্রের ম্যাথই না, এটা বলছে চার্জ বের করতে। দেখো বলছে আমাদের চার্জ বের করো, কিউ। তাহলে আমরা জানি কি যে ফিজিক্সে আমরা পড়ে আসছিলাম যে কিউ হচ্ছে আই কত ভাইয়া? 5 অ্যাম্পিয়ার। সময় কত ভাইয়া? 30 সেকেন্ড। তাহলে কত? 5 30-এ 150 কুলম্ব। শেষ। এই তো, তাহলে অ্যান্সার কই আছে? 150 এই যে 150 কুলম্ব। ঠিক আছে? ওকে, পরের এমসিকিউতে আসো। 1 মোল সিলভার জমা করতে তোমার হচ্ছে কতটুকু বিদ্যুৎ লাগবে? আবারও সেম এমসিকিউ আসছে না? এই দেখো
1 মোল সিলভার মানে পুরা সিলভার জমা করতে চাই, তার মানে কি সিলভারের চার্জ যত তত ফ্যারাড। তাহলে আমরা কি জানি সিলভার হয় +1 Ag প্লাস, তাহলে চার্জ কত, চার্জ হচ্ছে ভাইয়া +1, তাহলে কত ফ্যারাড দেওয়া লাগবে 1 ফ্যারাড। বুঝতে পারছো, যার চার্জ যত তাকে তত ফ্যারাড দিলে পুরাটা জমা হয়। তাহলে আমাকে বলছে পুরা চাই, তাহলে তার মানে কি দিতে হবে ভাইয়া 1 ফ্যারাড। কত দিতে হবে 1 ফ্যারাড। ঠিক আছে, আমি তাহলে যাই, কারণ হচ্ছে আমি এবার এসএসসি এই দুষ্টামি করো না ভাই ক্লাসের মধ্যে। ওকে, এরপর আসো, সিলভার নাইট্রেট দ্রবণে 60 মিনিট ধরে 5 এম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে কতটুকু সিলভার জমা হবে। দেখো আমি তোমাদের এই টাইপের জাস্ট একটা ম্যাথ করে দিই, বাকিগুলো তোমরাই করতে পারবা, কারণ এখানে জাস্ট খালি কি ক্যালকুলেশন, শেখার তো কিছু নাই, তাই না। আমরা কি জানি যে ভাই ডাব্লিউ ইজিক্যালস টু হচ্ছে ZIT। সো সিলভার বলছে, তাহলে সিলভারের ভর কত ভাইয়া 107, সিলভারের চার্জ কত হয় 1, সিলভার +1, আর তোমার কুলম্বের ধ্রুবক কত 96,500। আচ্ছা, এ তো গেল জেড। আই কত, কারেন্ট কত 5 এম্পিয়ার, সময় কত 60 মিনিট, এবং 60 মিনিটকে আবার কিসে নিতে হবে সেকেন্ডে, তাই আরও একটা 60 দ্বারা গুণ করলাম। তাহলে এই দেখো জাস্ট এতটুকু বসে ক্যালকুলেশন করাটা তো তোমরা পারো, তাহলে এই ক্যালকুলেশনটা করাটাই তোমাদের কাজ। তো আমি একটা করে দেখাইতেছি, দেখো এগুলাই কিন্তু আমরা কি ওই হাতে ক্যালকুলেশনের ক্লাসে করছি না। তাহলে দেখো এই একটা শূন্য এখানে একটা শূন্য কেটে দিলাম, এই একটা শূন্য এখানে একটা শূন্য কেটে দিলাম, আপাতত এই অবস্থায় আছে। এরপরে দেখো 107 আর নিচে আছে 965। সো তুমি যদি 100কে 9 বার গুণ করো তাহলে 900, আর 7কে 9 বার গুণ করলে 63। তাহলে দেখো 107কে 9 বারের মতো গুণ করলে এটার কাছাকাছি আসতেছে, এখানে 965 আছে 963 আসে, তার মানে এইটা দিয়ে এইটা প্রায় 9 বারের মতো কাটাকাটি যায়। আচ্ছা, এখানে দেখো 6 6 কত আছে 36, 9 দিয়ে 36কে কাটাকাটি করে যায় 4 বার, 4 5 কত আসতেছে 20। শেষ, অনেক কঠিন না, এগুলোই আমরা শিখছি দেখছো। তাহলে সহজ সহজ ক্যালকুলেশন, তাহলে 20 20 অপশনে কোথায় আছে, এই যে 20.145, এই যে অ্যান্সার। এগুলোই কিন্তু আমরা হাতে ক্যালকুলেশনের ক্লাসে শিখছি, তাই না। অর্থাৎ ম্যাথ কিন্তু কঠিন না, জাস্ট ফ্যারাডের সূত্রের ম্যাথ বা এই চ্যাপ্টারের ম্যাথ। আমি কিন্তু তৈরি ম্যাথ করাই নেই, কিসের জন্য করাই নেই, যে বলছিলাম যে ভাই তুমি খালি মান বসাবার ম্যাথ করবা, এই চ্যাপ্টারে বোঝার মতো কিছুই নাই, খালি ক্যালকুলেশনটাই আছে। তো এই 3টা ক্লাসে আমরা ক্যালকুলেশন শিখছি, এখন আমরা চাইলে এরকম 1000 ম্যাথ করতে পারবো। বুঝতে পারছো, তাহলে আমি একটা করাই দেখাইলাম। এরপর আসো সেম ম্যাথ, 5 এম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট ধরে কত গ্রাম জমা হয়েছে, জাস্ট সেম ম্যাথ, W=ZIT বসাও, বের হয়ে যাবে। ওকে, এরপরে প্রশ্ন সেম, এত এম্পিয়ার বিদ্যুৎ, এবার ভর দেওয়া আছে, বলছে কতক্ষণ সময়, টাইম বের করো। জাস্ট তোমার কি এই যে উল্টা ক্যালকুলেশনটা করতে হবে, যে আমরা জানি W=ZIT, তোমাকে এখানে টি বের করতে হবে, অর্থাৎ W/ZI। জাস্ট সিম্পল এতটুকু, মান বসাও, ক্যালকুলেশন করো, মিলে যাবে। বুঝতে পারছো। ওকে, এরপর আসো সেম ক্যালকুলেশন, আমরা আগেই বলছি যে আমরা আজকে ম্যাথের উপর টোটাল ফোকাসটা দিব না। ওকে, এরপর আসো, এই ম্যাথটা আবার কোনো রকম ম্যাথ ছাড়াই করা যাবে। কেমনে, কোনো রকম ম্যাথ ছাড়াই কেমনে, দেখো হ্যাঁ, কপার সালফেট মানে কত, কপার 2+, কত ফেরাট দিছো 1 ফেরাট। এবার আসো তোমাকে অলরেডি শিখিয়ে নিয়ে আসছি যে ভাইয়া কপার 2+কে যদি 2 ফেরাট দাও তাহলে পাবা 1 মোল কপার, যেটা মানে কত 63 গ্রাম তোমার হচ্ছে কপার, 63.5 গ্রাম আর কি। আর দিছো কত 1 ফেরাট, তাহলে 2 দিলে পাইতাম 63, 1 দিলে পাবো কত অর্ধেক, 63 অর্ধেক কত তোমার 31 দশমিক সামথিং। এটা যেহেতু 63.5, এটা কত আসবে 31.75 আসবে না। তাহলে অ্যান্সারটা কিন্তু কোনো রকম ম্যাথ করা ছাড়াই করা যায়, যে কপার সালফেটে তুমি 1 ফেরাট দিলে এত পাবা, যে 31 এত, কপার 2+ হচ্ছে 63, তাহলে 1 দিলে কত পাবা অর্ধেক, 63 অর্ধেক কত 31 সামথিং। বুঝতে পারছো। ওকে, এরপরে আসো, কপার সালফেট দ্রবণে এত অ্যাম্পিয়ার বিদ্যুৎ 5 মিনিট ধরে চালনা করলে কত গ্রাম কপার জমা হবে। সেম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করো, মিলে যাবে। ঠিক আছে। ওকে, সেম ম্যাথ আমরা করতেছি না, ম্যাথ আসছে আবার এইখানে আসো, সেম ম্যাথ বলছে 3 ফ্যারাড বিদ্যুৎ দিছি, 3 ফ্যারাড কাকে কাকে, ক্রোমিয়ামকে, ক্রোমিয়াম কত হয়, ক্রোমিয়াম হয় 3+, ক্রোমিয়াম কত হয়, ক্রোমিয়াম হয় 3+। তো 3+ মানে কি, যদি 3 ফ্যারাড দাও তাহলে পাবা ক্রোমিয়াম পুরাটা, তাই তো, দিছে কত 3 ফেরাট, তাহলে পুরা ক্রোমিয়ামটা পাবো, ক্রোমিয়ামের ভর কত 52, তাহলে ক্রোমিয়ামে 3 ফেরাট দিলে পুরা ক্রোমিয়াম পাওয়া যাবে যেটার ভর 52, তাহলে অ্যান্সার কত 52। সেগুলো কিন্তু ম্যাথ না, ঠিক আছে, এগুলা কিন্তু ম্যাথ না, জাস্ট খালি মিলাই মিলাই অ্যান্সার করতে হবে, এগুলা কিন্তু কখনোই ম্যাথ না। ঠিক আছে। ওকে, এরপরে আসো, অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন নিছে মানে কত, হ্যাঁ 3 ফেরাট, সেখান থেকে পুরো অ্যালুমিনিয়াম পাইছি। সো
তারা বলছে যে এই বিক্রিয়ায় আমরা 9 গ্রাম অ্যালুমিনিয়াম চাই, পুরো অ্যালুমিনিয়াম চাই না, 9 গ্রাম চাই। সো তুমি একটু আগে পড়ে আসলা কি ভাইয়া, যে অ্যালুমিনিয়াম 3+, যেহেতু ও 3, তাহলে যদি আমরা 3 দেই তাহলে পাবো পুরো অ্যালুমিনিয়াম বা 27। যদি আমরা 2 দেই তাহলে পাবো কি, তার থেকে 9 কম 18। আমরা যদি 1 ফ্যারাড দিই তাহলে 3 ভাগের 1 ভাগ বা 9 গ্রাম পাবো। আমাকে বলছে 9 গ্রাম চাই, তাহলে কত ফ্যারাড দিব, 1 ফ্যারাড দিবেন। 27-এর জন্য 3, 18-এর জন্য 2, 9-এর জন্য 1 ফ্যারাড। এর অ্যান্সার কত ভাইয়া, 1 ফ্যারাড। অ্যান্সার কত ভাইয়া, 1 ফ্যারাড। ঠিক আছে, এই প্রশ্নগুলাই কিন্তু ঘুরে ফিরে দেখো একই টাইপের অলরেডি 7টা প্রশ্ন করলাম। এই সেম প্রশ্ন বারবার সব জায়গাতে আসে, মেডিকেল থেকে শুরু করে সব জায়গাতে আসে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত, 1 ফ্যারাড। ওকে, 27 গ্রাম অ্যালুমিনিয়াম জমা করতে চাই। 27 গ্রাম কি পুরো অ্যালুমিনিয়ামটাই না? তাহলে অ্যালুমিনিয়াম কত হয়, অ্যালুমিনিয়াম হয় 3+। তাহলে এটাকে যদি আমরা হচ্ছে 3 ফ্যারাড দেই তাহলে তুমি পুরো 1 মোল অ্যালুমিনিয়াম পাবা, যেটা হচ্ছে কত, 27 গ্রাম। তাহলে 27 গ্রাম অ্যালুমিনিয়ামের জন্য কত, 3, 18-এর জন্য 2, 1-এর জন্য 9, বললামই তো। তাহলে অ্যান্সার কত আসবে, 3 ফ্যারাড। পুরা 27-এর জন্য 3 ফ্যারাডই দেওয়া লাগবে। কারণ কি, কারণ অ্যালুমিনিয়ামের চার্জ 3, তাই 3 ফ্যারাড। ঠিক আছে, ওকে, এরপর আসো। বিগলিত সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, SnCl4 বা টিনের যে ক্লোরাইডটা আছে সেটার মধ্যে 1 ফ্যারাড বিদ্যুৎ দিছি। আচ্ছা, তাহলে ক্যাথোডে কোন ধাতু সর্বাধিক মোল জমা হবে, ভর না, বলছে কোনটা বেশি মোল জমা হবে। তাহলে আসো আমরা কইরা ফেলি। ফার্স্টে কি দিছে ভাইয়া, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডে কি থাকে, সোডিয়াম চার্জ কত, +1, দিছি কত, 1 ফ্যারাড। তো চার্জ 1 দিছো 1 ফ্যারাড, তার মানে কি পাবা, 1 মোল সোডিয়ামই পাবা। তারপরটাতে আসো, হ্যাঁ ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম কত হয়, 2+, দিছো কত, 1 ফ্যারাড। দিছো কত, 1 ফ্যারাড। যদি 2 দিতা তাহলে পুরো 1 মোল পাইতা, দিছো 1 তাহলে পাবা অর্ধেক, মানে কি হাফ মোল। আচ্ছা, এরপর আসো LCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়ামের চার্জ কত, +3, কিন্তু দিছো কত, 1 ফ্যারাড। তাইলে পাবাও কত, 3 দিলে পুরোটা পাইতা, 1 দিছো মানে কি 3 ভাগের 1 ভাগ পাবা, তাই তো, এত মোল। আচ্ছা, আর লাস্টে হইলো SnCl4। SnCl4 এখানে কি আছে, Sn4+, দিছো কত, প্রশ্নে দিছে কত, 1, তাহলে 4 দিলে পুরোটা পাইতা, 1 দিছো মানে কি 4 ভাগের 1 ভাগ পাবা, এত মোল। এইবার আসো, তাহলে প্রশ্নে জিজ্ঞাসা করছে 1 ফ্যারাড দিলে এই 4টা লবণের মধ্যে কোনটা বেশি মোল হবে। সব থেকে বেশি মোল হবে সোডিয়াম, কারণ ওর চার্জ 1, দিছো 1, তাহলে পুরো 1 মোল জমা হবে। তাহলে অ্যান্সার কি ভাইয়া, সোডিয়াম। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে সোডিয়াম। বাট যদি বলতো ভর, তাহলে তুমি কেমনে করতাম, 1 মোল সোডিয়াম মানে 23 গ্রাম, হাফ মোল ম্যাগনেসিয়াম মানে 24-এর অর্ধেক কত, 12 গ্রাম, অ্যালুমিনিয়াম 27, তো দিছি 1 ফ্যারাড, তাহলে পাবো 9 গ্রাম। আর টিন হয় 4+, টিনের ভর তো জানি না, টিনের ভর কত জানো, টিনের ভর হচ্ছে 120-এর কাছাকাছি। ঠিক আছে, টিনের ভর 120-এর কাছাকাছি, তো এটাকে 4 ভাগ করলে কত পাবো, তোমার 30-এর মতো। তো তখন ভর বললে অ্যান্সার 3 হইতো, ভর বললে অ্যান্সার 3 হইতো। আমাদের ভর জানতে চাই নাই, আমাদের জানতে চাইছে মোল ভাইয়া, মোল। তাহলে মোলের হিসাবে যার চার্জ যত, তাকে তত ফেরাট দিলে পুরো 1 মোল পাবো। তাহলে +1, 1 ফেরাট দিলে 1 মোল। ক্লিয়ার হিসাব? ওকে, নিচের কোন তড়িৎদ্বারটি জারণ বোঝায়, জারণ। সো জারণ বুঝাইতে হইলে তড়িৎদ্বারের ক্ষেত্রে কি দিব আমরা, যে চার্জ বাড়তেছে কোথায়, প্লাস চার্জ বাড়তেছে কোথায়, সেটাই জারণ। ঠিক আছে, প্লাস চার্জ বাড়তেছে কোথায়। আচ্ছা, 2+ থেকে 0 হয়ে গেছে, তো প্লাস কমে গেছে, এটা তো জারণ না। এখানে 0 ছিল, সেখান থেকে 2 হয়েছে, +2, চার্জ বাড়ছে, তাহলে এই যে জারণ পেয়ে গেছি। জারণ মানে কি, প্লাস চার্জ বাড়বে মাইনাস কমবে, এগুলো আমরা আগে থেকেই জানি, তাই না। তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, কেমনে হয়েছে, 2টা ইলেকট্রন ত্যাগ করছে, ইলেকট্রন ত্যাগ করা মানে কি, জারণ। ঠিক আছে, নিচের কোনটি বিজারণ বোঝায়, হ্যাঁ বিজারণ মানে কি, মাইনাস বাড়বে, এইভাবে বলতে পারি যে মাইনাস বাড়বে, অথবা প্লাস কমবে, অথবা প্লাস কমবে। আরেকটা বলতে পারি যে ভাই ইলেকট্রন নিবে, অনেকভাবে এগুলো বলতে পারি, সেই ক্লাস 9-10 থেকে পড়ে আসতেছি। তাহলে দেখো Fe ছিল 0, হয়ে গেছে 2+, ভাই প্লাস বাড়ছে, প্লাস বাড়লে তো জারণ, এটা তো বিজারণ না। কপার 2+ থেকে কপার হয়ে গেছে, এই যে দেখো ও প্লাস ছিল, সেখান থেকে 2টা ইলেকট্রন নিয়ে কপার হয়ে গেছে, এই যে আমাদের বিজারণ, ইলেকট্রন নেওয়া মানে কি, বিজারণ। ঠিক আছে, ওকে, এরপরে প্রশ্ন, অ্যানোড রূপী জিঙ্ক 2+-এর সাথে কোনটিকে ক্যাথোড রূপে ব্যবহার করা যাবে। অনেক বেশি ফেমাস প্রশ্ন, পুরা চ্যাপ্টারে কিছু না পড়লেও এইটাই পড়া লাগে যে ভাই ক্যাথোডে কে যাবে, অ্যানোডে কে যাবে, এটাই বুঝি না।
কে আগে চার্জ মুক্ত হবে, কে আগে চার্জ যুক্ত হবে, এই সব প্রশ্ন কে জারক কে বিজারক। ঠিক আছে, চলো ক্লিয়ার করি। আমরা একটা পেজ নিয়ে নিই। চলো মনে রাখবা কিছু কি পয়েন্ট, যে ভাইয়া অ্যানোড, ওয়েট ক্লিয়ার করে দিতেছি, একটু কষ্ট করে দেখো। যে ভাই অ্যানোড এর মধ্যে কে যাবে ভাইয়া, ওই যে তড়িৎ রাসায়নিক সারিটা তুমি পড়ছো না, লি কে কানা ম্যাকগাইভার এলোজেনো ফিরেটা পড়ছো না ভাইয়া, লি কে কানা ম্যাকগাইভার এলোজেনো ফিরে টিন পাবে হাই কুলাঙ্গার হাজি, এভাবে তোমরা পড়ছো না এই সিরিজটা। ওই সিরিজের যারা উপরে আছে তারা অ্যানোডে যাবে, ওই সিরিজে যারা উপরে তারা অ্যানোডে যাবে। ঠিক আছে, এরপরে আসো ক্যাথোডে কে যাবে ভাইয়া, ক্যাথোডে যাবে যারা নিচে আছে। তো ধরো আমাকে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের কথা বললো, যে এই দুজনের মধ্যে কে অ্যানোডে যাবে কে ক্যাথোডে যাবে। ম্যাগনেসিয়াম উপরে আছে তাই ও অ্যানোডে যাবে, অ্যালুমিনিয়াম নিচে আছে তাই ও ক্যাথোডে যাবে। তো যখন তোমাকে দুইটা মৌল দিয়ে বলবে যে কে অ্যানোডে যাবে কে ক্যাথোডে যাবে, তুমি যদি ওই সিরিজটা মনে থাকে, সিরিজটা যদি তুমি মুখস্থ রাখতে পারো, তাহলে তুমি বলে দিবা যে যে উপরে সে যাবে অ্যানোডে, যে নিচে সে যাবে ক্যাথোডে। তাহলে অ্যানোড ক্যাথোড ক্লিয়ার, ওই সিরিজটা মনে রাখতে পারলেই ইনাফ। এরপরে আসো ভাইয়া জারক। দেখো জারক মানে কি, যারা ইলেকট্রন নেয়। এখন তুমি জানো যে এই সিরিজের উপরের গুলা ইলেকট্রন ছাড়ে, আর যত আস্তে আস্তে নিচে যাই তত ইলেকট্রন ছাড়ার প্রবণতা কমে, ইলেকট্রন নেওয়ার প্রবণতা বাড়ে। উপরের গুলা ইলেকট্রন ছাড়ে, নিচের গুলা নেয়। তো যারা নেয় তারাই তো জারক। তাহলে জারক কই পাবা, নিচে। জারক কই পাবা, নিচে। আর বিজারক মানে ইলেকট্রন দান করে, বিজারক, বিজারক কই পাবা, বিজারক পাবা উপরে। ক্লিয়ার, তাহলে অ্যানোডে কে যাবে যারা উপরে, বিজারক কারা যারা উপরে, কারণ ইলেকট্রন ছাড়ে। ক্যাথোডে কে যাবে যারা নিচে, জারক কারা যারা হচ্ছে নিচে। ক্লিয়ার, ওকে ফাইন। তাহলে এই দেখো এইগুলো থেকে কিন্তু আমাদের ঘুরে ফিরে প্রশ্ন আসে। এরপরে লাস্ট ভাইয়া চার্জ মুক্ত, চার পাঁচটা দিয়ে বলবে কোনটা আগে চার্জ মুক্ত হবে। চার্জ মুক্ত হবে যারা নিচে, চার্জ মুক্ত, চার্জ মুক্ত হবে যারা নিচে, চার্জ মুক্ত হবে যারা নিচে। আর চার্জ যুক্ত, চার্জ যুক্ত হবে যারা উপরে, চার্জ যুক্ত হবে যারা উপরে। তাহলে চার্জ মুক্ত নিচে, চার্জ যুক্ত উপরে। ক্লিয়ার, তাহলে সিরিজ থেকে এই যে এই তোমার হচ্ছে 6 ধরনের প্রশ্ন আসে। কোন অ্যানোডে কে যাবে যারা উপরে, ক্যাথোডে কে যাবে যারা নিচে, জারক কারা নিচে, বিজারক কারা উপরে, চার্জ মুক্ত নিচে, চার্জ যুক্ত উপরে। ক্লিয়ার, এইগুলাই কিন্তু ঘুরে ফিরে আসবে, বুঝছো? এইগুলাই ঘুরে ফিরে আসবে এবং এই চ্যাপ্টারে তোমাদের সমস্যা থাকেই এই পড়াটার জন্য, আমি জানি। ঠিক আছে, এরপরে আসো ভাইয়া মান দিলে তো বুঝি না কোনটা অ্যানোডে যাবে কোনটা ক্যাথোডে যাবে। চলো ধরো বলে দিল এ থেকে A2 প্লাস, এ থেকে A2 প্লাস, ই এর ভ্যালু দেওয়া আছে কত, ই এর ভ্যালু দেওয়া আছে ধরো 0.26 ভোল্ট, অ্যান্ড ই এর ভ্যালু ধরো B2 প্লাস থেকে বি এটা দেওয়া আছে -0.36 ভোল্ট। এ কে আমি জানি না, বি কে আমি জানি না, দুইটার ই এর মান দিয়ে বলছে কে অ্যানোডে যাবে কে ক্যাথোডে যাবে। ঠিক আছে, অথবা আমাকে এই প্রশ্নটা করছে, এখান থেকে যে কোনোটা প্রশ্ন করছে, কিন্তু ই এর মান দিয়ে দিছে। এবার তো তোমার সিরিজ আর খাটবে না, এবার তো তুমি আটকে গেছো। ঠিক আছে, এবার তো তুমি আটকে গেছো, তাহলে কেমনে বের করবা, আসো দেখাই। মনে রাখবা যখন মান দিবে, যখন তোমাকে এরকম জারণ বিভব বা বিজারণ বিভবের মান দিয়ে দিবে ই এর মান, তখন তুমি দুইটাকেই হয় জারণে নিয়ে যাবা নইলে বিজারণে নিয়ে যাবা, তারপরে তোমার অ্যান্সার বের হবে। দুইটাকেই হয় জারণে নিয়ে যাবা নাইলে বিজারণে নিয়ে যাবা। কেমনে, আসো দেখি। ভাই এখানে কি দেওয়া আছে, এ থেকে A2 প্লাস মানে কি হয়েছে, জারণ। তাহলে এই বিভবটার মান কি, জারণ বিভব। B2 প্লাস থেকে 0 হয়েছে মানে কি, বিজারণ। তাহলে এটা কি বিভব দেওয়া আছে, বিজারণ বিভব। এখন কি তুলনা করতে পারবা না, হয় তুমি দুইটাকে জারণে নিয়ে যাও নাহলে দুইটাকেই বিজারণে নিয়ে যাও। একটা জারণ আর একটা বিজারণ হলে তুলনা করতে পারবা না, একটা জারণ আর একটা বিজারণ হলে তুলনা করতে পারবা না। তাহলে কেমনে পারবা, চলো দুইটা ভাবে পারবা। কয়টা ভাবে পারবা, দুইটা ভাবে। চলো এখানে আমরা শিখে ফেলি। ধরো আমরা এই দুইটাকেই জারণে নিয়ে যাব, তাহলে ও তো জারণ আছে, ওরা তো চেঞ্জ করার দরকার নাই, তাহলে ওরে এমনি রাখো যে ই এ থেকে A2 প্লাস এটা কত 0.26 ভোল্ট, আর
এই যে এইটা দেওয়া আছে বিজারণ, তাহলে উল্টায় ফেলো, বি থেকে বি2 প্লাস বানায় ফেলো, তাহলে কি হবে সামনের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। আমরা জানি যে যদি বি2 প্লাস থেকে বি থাকে, এটাকে আমরা যদি বি থেকে বি2 প্লাস বানাই, তাহলে সামনের মাইনাস আছে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে কি হবে ই বি থেকে বি2 প্লাস, এটা হয়ে যাবে প্লাস 0.36, ছিল মাইনাস হয়ে যাবে প্লাস। তাহলে দেখো তো আমি কি করছি, উপরেরটাও জারণ ছিল, নিচেরটাকেও জারণ বানাইছি। এইবার তুলনা করো, ভাইয়া দুইজনই কি সেম আছে? হ্যাঁ দুইজনই সেম আছে। কেমন? দুইজনই জারণ, দুইজনই জারণ। এবার তুমি মান দেখবা যে যেহেতু দুইজনই জারণ, কার মান বেশি দেখো তো, প্লাস 0.26 বেশি না প্লাস 0.36 বেশি? অবভিয়াসলি 0.36 বেশি। তাহলে তুমি বলো দুইটাই জারণ এবং জারণের মান বি এর বেশি, তাহলে কার জারণ হবে? বি এর জারণ হবে। আর যে তোমার হচ্ছে এই যে জারণ যার হয় সে কই যায়? অ্যানোডে। তাহলে অ্যানোডে কি হয়? অ্যানোডে হয় জারণ, ক্যাথোডে কি হয়? ক্যাথোডে হয় বিজারণ। দেখো ক্লিয়ার হয়েছে কিনা? এই দেখো দুইটারই জারণ বিভব বের করছি। এবার তুলনা করো, দুইটাই জারণ বিভব কিন্তু মান বেশি বি এর, তাহলে জারণ কার হবে? এই লোকের। তাহলে একজনের যেহেতু জারণ হয়েছে, তাহলে এর কি হবে? বিজারণ। তুলনাটা বুঝতে পারছো? যে তুমি দুইটারই জারণ বিভব বের করো, বের করার পরে দেখো যে কার বেশি, তাহলে বি এর বেশি, তার মানে বি এর জারণ হবে। তাহলে বি কই যাবে? বি যাবে হচ্ছে অ্যানোডে, কারণ অ্যানোডে কি হয়? জারণ। আর ও যাবে কোথায়? ক্যাথোডে। তাহলে এই গেল একটা তুলনা, যে দুইটারই জারণ বিভব দিয়ে তুলনা করলাম। এবার আসো দুইটাকে বিজারণে নিব, এমনিও বের করতে পারবা, কোনো সমস্যা নেই। এমনিও পারবা যে জারণ বিভব দিয়ে বের করি, অথবা বিজারণ বিভব দিয়ে বের করতে পারবা। কেমনে দেখো, বি তো বিজারণ বিভব দেওয়াই ছিল প্রশ্নে, তাই না? ওকে এমনি রাখো, ওকে এমনি রাখো যে বি2 প্লাস থেকে বি কত দেওয়া আছে? -0.36। এখানে জারণ বিভব দিয়ে তুলনা করছি, এখানে বিজারণ বিভব দিয়ে তুলনা করব। দেখো বি এর বিজারণ দেওয়া ছিল, ওকে আর চেঞ্জ করি নাই, কারণ আমি এ কেও এখন বিজারণ বানাবো। তাহলে এ থেকে এ2 প্লাস যদি হয় প্লাস 0.26, তাহলে এ2 প্লাস থেকে এ কত হবে? এ2 প্লাস থেকে এ হবে, এটা ছিল প্লাস, এটা হয়ে যাবে -0.26। ওকে, এবার আসো যে ভাইয়া দুইটাই বিজারণ, এবার দুইটাই বিজারণ কিন্তু কার মান বেশি? দেখো মাইনাসের দিক থেকে যেটা ছোট সেটা বড় না? -0.26 এটা কি বড় না? দেখো তো -0.26টা কি বড়? তাহলে তুমি দেখো দুইটাই বিজারণ কিন্তু বিজারণের মধ্যেও মান কার বেশি? এ। তাহলে এর কি হবে? বিজারণ। এর কি হবে? বিজারণ। আর যেহেতু এর বিজারণ হবে, তাহলে এটার কি হবে? জারণ। দেখো তো দুই দিক দিয়ে সেম অ্যান্সার আসছে না? যে বি এর জারণ, এর বিজারণ। তার মানে যখন মান দিয়ে দিবে, তুমি হয় দুইটাকে জোর করে জারণে নিয়ে যাবা, নাহলে দুইটাকে বিজারণে নিয়ে যাবা। এরপর তুলনা করবা যে আসলে দেখি যে দুইটা জারণের মধ্যে কার জারণ বেশি, তার জারণ হবে। অথবা দুইটা বিজারণে নিলে যার বিজারণ বেশি তার বিজারণ হবে, আরেকটা জারণ হবে। এইভাবে বলো অ্যানোডে কে যাবে? ক্যাথোডে কে যাবে? চার্জ মুক্ত, চার্জ যুক্ত, জারক, বিজারক। এবং মান দিলে কি করবা বুঝতে পারছো? ক্লিয়ার? এই জিনিসটা বুঝতে পারছো কিনা বলো? আমি জানি তোমাদের তড়িৎ রসায়নে এই একটা জায়গাতেই সমস্যা, এই জন্য এত সময় নিয়ে জিনিসটা বুঝাইলাম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ওকে, এবার আসে এমসিকিউ সলভ করি। আমাদের এমসিকিউ কই ছিল? এই যে আমাদের এমসিকিউ ছিল এইখানে। আমাদের বলছে যে ভাই অ্যানোড্রোপি জিঙ্ক, মানে আমাকে বইলেই দিছে যে অ্যানোড হিসেবে আমি জিঙ্ক ব্যবহার করতেছি, তো এদের মধ্যে কাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করতে পারবো? তো তুমি একটু আগে তোমাকে আমি পড়াইলাম যে অ্যানোডে যাবে যে উপরে, আর ক্যাথোডে যাবে কে ভাইয়া? ক্যাথোডে যাবে যে হচ্ছে নিচে। তো তোমাকে ফিক্স করে দিছে যে জিঙ্ক অ্যানোড, তাহলে যে বান্দা জিঙ্কের নিচে আছে সে ক্যাথোড হবে, কারণ ক্যাথোড কই থাকে? নিচে। তো এইখানের মধ্যে কে জিঙ্কের নিচে আছে? তুমি ওই সিরিজটা দেখো যে একমাত্র কোবাল্ট আছে জিঙ্কের নিচে, বাকি দেখো এই যে এইগুলা ম্যাকগাইভার, কানা, এলোজেনো, এগুলা কি উপরের দিকে না? জিঙ্কের নিচে, তোমার জিঙ্কের নিচে একজনই আছে, সেটা হচ্ছে কোবাল্ট। দেখো এখন আর তোমার এই টাইপের এমসিকিউতে আটকাবা না, ঠিক আছে? এখন আর তুমি এই টাইপের এমসিকিউতে আটকাবাই না। যে ভাইয়া বলছে ক্যাথোড রিপে কাকে ব্যবহার করব? ক্যাথোড কই থাকে? নিচে। তো জিঙ্কের সাথে ক্যাথোড ব্যবহার করব কাকে? যে জিঙ্কের নিচে আছে, জিঙ্কের নিচে একজনই আছে, সেটা হচ্ছে কোবাল্ট। অর্থাৎ তুমি বুঝতেছো যে এই টাইপের এমসিকিউ করতে হলে তোমাকে ওই সিরিজটা মাস্ট মুখস্থ রাখতে হবে। ক্লিয়ার? ওই সিরিজ মুখস্থ রাখতে পারলেই তুমি সহজে অ্যান্সার করতে পারবা। আর মান দিলে একটু কষ্ট হবে, দুইটাকে জারণ বিভবে নিয়ে যেতে হবে অথবা বিজারণ বিভবে নিয়ে যেতে হবে, তারপর তুলনা করতে হবে। ক্লিয়ার? ওকে, এরপর আসো, এগুলো তো বুঝাইলাম। এ বি সি ডি চারটা ধাতু আছে, সবার বিজারণ বিভব দেওয়া আছে, এই যে মান দেওয়া আছে, মান
দেখো যারা মানেরটা তোমার হচ্ছে আগে পড়ো নাই তাদের কিন্তু এই এমসিকিউ দিলে আটকে যেতাম। অনুশীলনের এমসিকিউ হাজারি স্যারের মেডিকেলে হুবহু তুলে দিতে পারতো না, হুবহু তুলে দিতে পারতো। তাহলে চলো বের করি। দেখো বলছে যে এদের মধ্যে কোনটা সবল বিজারক, বলছে এদের মধ্যে কোনটা সবল বিজারক। তুমি জানো যে এই যে সিরিজটা, চলো তোমাকে একটু পড়াই ফেলি। দেখো এই যে সিরিজটা তোমার কাছে আছে, ধরো এই যে তোমার সিরিজটা, এই তোমার সিরিজটা, এই সিরিজটাতে উপরের দিকে কে থাকবে, তোমাকে কি বললাম যে জারক থাকবে কোথায়, জারক থাকবে নিচে, জারক থাকবে নিচে, আর বিজারক থাকবে উপরে। এটা আমি তোমাকে বলছি। আরো কিছু জিনিস পড়াই যে ভাইয়া হাইড্রোজেন যে আছে, হাইড্রোজেন, এই হাইড্রোজেনের উপরের গুলা, হাইড্রোজেনের উপরের গুলা ইলেকট্রন ছাড়তে চায়, ইলেকট্রন ছাড়তে চায়, মানে ওরা সাধারণত বিজারক হইতে চায়। আর হাইড্রোজেন হচ্ছে নিউট্রাল, হাইড্রোজেনের নিচের গুলা, হাইড্রোজেনের নিচের গুলা জারক হইতে চায়। হাইড্রোজেনের উপরের গুলা বিজারক হইতে চায়, হাইড্রোজেনের নিচের গুলা জারক হইতে চায়। জারক মানে কি, এরা ইলেকট্রন নিতে চায়, এরা ইলেকট্রন নিতে চায়, আর উপরের গুলা ইলেকট্রন ছাড়তে চায়, ইলেকট্রন ছাড়তে চায়। সো এবার আমাদের মান দেওয়া আছে চারটা মান, এদের মধ্যে কোনটা সবল বিজারক, যে উপরে আছে সে সবল বিজারক, বা যার তোমার মানটা বেশি সে বিজারক। তাহলে চলো আমরা দেখি যে উপরের দিকে কারা আছে। সো এখানে কি দেওয়া আছে, প্রমাণ বিজারণ বিভব। চলো প্রমাণ বিজারণ বিভব দেওয়া আছে এ বি সি ডি, এ বি সি ডি। এরটা কত দেওয়া আছে বিজারণ বিভব, -3.05 ভোল্ট। বি এর বিজারণ বিভব কত দেওয়া আছে, +1.66 ভোল্ট। সি এরটা কত দেওয়া আছে ভাইয়া, +0.40 ভোল্ট। ডি এরটা কত দেওয়া আছে ভাইয়া, +0.80 ভোল্ট। এগুলা কি দেওয়া আছে, বিজারণ বিভব। এগুলা কি দেওয়া আছে, বিজারণ বিভব। আর বিজারণ বিক্রিয়া অংশগ্রহণ করে কে, জারক। বিজারণ বিক্রিয়া অংশগ্রহণ করে কে, বিজারণ হয় কার ভাইয়া, বিজারণ হয় জারকের। যারা ইলেকট্রন নিতে চায় তারা হচ্ছে জারক। কিন্তু তোমাকে দেখো কি খুঁজতে বলছে, বিজারক খুঁজতে বলছে, মানে তুমি কি খুঁজবা, জারণ কার হইছে বা জারণ কার হবে, সে কি সবল বিজারক। যে বান্দা আগে ইলেকট্রন ছাড়বে সে কি বিজারক। তো তোমাকে বলছে সবল বিজারক। একটা বিজারকের সবলতা কেমনে বুঝবো, যে আমি বিজারক মানে আমি ইলেকট্রন ছাড়তে চাই, তো আমার শক্তি কেমনে হিসেবে হবে, আমি যত তাড়াতাড়ি ইলেকট্রন ছাড়বো, যত তাড়াতাড়ি ইলেকট্রন ছাড়বো তত আমার শক্তি বেশি। তাহলে সবল বিজারক মানে কি, কে কত তাড়াতাড়ি ইলেকট্রন ছাড়ে বা কে কত তাড়াতাড়ি জারণ ঘটাইতে পারে। তো তাড়াতাড়ি ইলেকট্রন ছাড়ে কারা, দেখো ইলেকট্রন ছাড়ে কারা, ইলেকট্রন ছাড়তে চায় কারা, যারা উপরের দিকে আছে, উপরের দিকে। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা কেমনে দিব, যে এই চারজনের মধ্যে, এই চারজনের মধ্যে যে ওই লিস্টে উপরে আছে তাকে আমরা হচ্ছে বের করব। কিন্তু প্রশ্নে দেখো প্যাচটা দিছে কোথায়, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রশ্নে বিজারণ বিভব দিয়ে বিজারক বের করতে বলছে, এমনি তুমি বের করতে পারবা না। তোমার বিজারক বের করতে বললে জারণ বিভব লাগবে, জারণ বিভব, কিন্তু এখানে সব দিয়ে রাখছে বিজারণ বিভব। তাহলে তুমি কি করবা, উল্টায় ফেলবা। যদি বিজারণ বিভব হয় -0.35, তাহলে জারণ বিভব হবে +0.35, সরি +3.05। বিজারণ বিভব যদি হয় +1.66, তাহলে জারণ বিভব হবে -1.66, -1.66 ভোল্ট। এটা যদি প্লাস হয় এটা হবে -0.40 ভোল্ট, এটা যদি প্লাস হয় এটা হবে -0.80 ভোল্ট। এই যে আমরা কি বের করে ফেলছি, জারণ বিভব। এবার তুমি বলো এখানে কার মান বেশি, কার মান বেশি, হ্যাঁ এর মান বেশি, এর মান সব থেকে বেশি। তার মানে ও জারণের দিক থেকে সব থেকে আগে আছে, মানে ও উপরের দিকে আছে, ও সব থেকে সবল বিজারক। ক্লিয়ার। তাহলে এখানে অ্যান্সার কি ভাই, এ শেষ। আহামরি কঠিন কিছুই না, ঠিক আছে। কোনটা সবল বিজারক বের করতে বলছে, বের করে দেখো যে এটাই আলটিমেটলি আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার, ক্লিয়ার, বুঝতে পারছো। ওকে, এরপর আসো। জিঙ্ক এবং সিলভার তড়িৎদ্বারের বিভব দেওয়া আছে 0.76 আর -0.80। বলছে ই সেলের ভ্যালু কত। সো ই সেলের ভ্যালু নিয়ে মাথা ঘুমানোর কিছুই নেই, এখানে হাতে ক্যালকুলেশনের কিছুই নেই, তুমি এমনি বের করতে পারবা। খালি তোমার একটাই কাজ, যে ভাইয়া অ্যানোডে কে যাবে এটা বের করা, অ্যানোডে কে যাবে আর ক্যাথোডে কে যাবে, শেষ, তোমার ম্যাথ শেষ। এতক্ষণ চিল্লাইছি না, এখন দেখো কেমনে হয়ে যায়। আমরা কি জানি ভাইয়া, ই সেল, ই সেল সমান সমান কি, ই অফ তোমার হচ্ছে অ্যানোড প্লাস ই অফ তোমার হচ্ছে ক্যাথোড, এটা কি তোমরা ই সেল বলি। তাহলে তুমি বের করো জিঙ্ক এবং সিলভারের মধ্যে উপরে কে আছে, জিঙ্ক, তাহলে অ্যানোডে কে যাবে, জিঙ্ক, আর ক্যাথোডে কে যাবে, সিলভার। প্রথম ধাপ শেষ। এবার দেখো প্রশ্নে কি দেওয়া আছে,
দুইজনেরই জারণ বিভব দেওয়া আছে, বাট তুমি জানো ক্যাথোডে যে থাকে, ক্যাথোডে তার হয় বিজারণ, ক্যাথোডের জনের হয় বিজারণ আর জিঙ্কের হবে জারণ। বাট প্রশ্নে পেঁচাইয়ে দেওয়া রাখছে দুইটারই জারণ দিছে। আমার কি দুইটার জারণ লাগবে? না, অ্যানোডে যার আছে তার জারণ লাগবে, ক্যাথোডে যার আছে তার বিজারণ লাগবে। তাহলে প্রশ্নে জিঙ্কের জারণ দেওয়া আছে এবং আমারও কি লাগবে? জারণই লাগবে। সেটা কত? প্লাস 0.76 বসাই দিলাম। প্রশ্নে সিলভারের জারণ দেওয়া আছে, আমার লাগবে বিজারণ, তাহলে প্রশ্নে -0.8 দিছে না, আমি উল্টাই দিব +0.8। দেখো প্রশ্নে যা মন চায় তা দিতে পারে, প্রশ্নে যা মন চায় তা দিতে পারে। তুমি এইখানে এসে থামবা যে তোমার অ্যানোডে কে গেছে, ক্যাথোডে কে গেছে, তোমার কি লাগবে সেটা বের করো। তোমার জিঙ্ক যাবে অ্যানোডে, ওর হবে জারণ। প্রশ্নে জিঙ্কের জারণই দেওয়া আছে +0.76, তাই আমি +0.76ই লিখছি, কোনো চেঞ্জ করি নেই, ওকে কোনো সমস্যা নেই। এরপরে সিলভার যে ও যাবে ক্যাথোডে, আমি শুরুতে বের করে নিলাম যেহেতু ওর নিচে আছে, তাহলে ও ক্যাথোডে যাবে, ওর হবে বিজারণ, কারণ ক্যাথোডে হয় বিজারণ। কিন্তু প্রশ্নে সিলভারেরও জারণ দেওয়া আছে, আমার তো সিলভারের জারণ লাগবে না, আমার লাগবে সিলভারের বিজারণ। তাহলে ওরা দিছে -0.8, আমি বসাবো +0.8, মানে উল্টাই দিব, সামনের চিহ্নটা উল্টাই দিব, শেষ। এবার বাকি কাজ তো সেম, ৭৬ আর ৮০, তাই তো কত আসবে? 1.56, তাই তো। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্যালকুলেশন কি অনেক কঠিন? হাতে ক্যালকুলেশনের কিচ্ছু নাই, খালি এই যে বের করাটা কঠিন। অনেকে এই -0.8 লেখা দিবে, এখান থেকে এটা মাইনাস করে উল্টাপাল্টা একটা অ্যান্সার দিয়ে দিবে, তখন এই যে খ অ্যান্সার দিয়ে দিবে, বুঝতে পারছো? এটা কিন্তু অ্যান্সার না, অ্যান্সার হবে +1.56। ক্লিয়ার? তাহলে ই সেল টাইপের যে বাকি ম্যাথগুলো আছে তোমরা প্র্যাকটিস করো। আচ্ছা, এই যে ই সেল টাইপের ম্যাথ আছে সবগুলো তোমরা প্র্যাকটিস করো। এরপর আসো প্লাটিনাম হাইড্রোজেন থেকে H+, এটা কেমন অর্ধকোষ? বইয়ের মধ্যে ডিরেক্টলি দেওয়া আছে, বইয়ের মধ্যে ডিরেক্টলি দেওয়া আছে যে হাইড্রোজেনের যেটা, এটা হচ্ছে ভাইয়া গ্যাস অর্ধকোষ। কি অর্ধকোষ এটা? এটা হচ্ছে ভাই গ্যাস অর্ধকোষ। এটা কি অর্ধকোষ ভাইয়া? গ্যাস অর্ধকোষ। এরপর আসো পরে প্রশ্ন, ক্যালোমেল তড়িৎদ্বার কোনটি? আচ্ছা, ক্যালোমেল তড়িৎদ্বার কোনটি ভাইয়া? ক্যালোমেল তড়িৎদ্বার হচ্ছে ক্যালোমেল, ক্যালোমেল তড়িৎদ্বার হচ্ছে Hg2Cl2, ক্যালোমেল তড়িৎদ্বার হচ্ছে Hg2Cl2, ক্যালোমেল তড়িৎদ্বার হচ্ছে Hg2Cl2। এবং ক্যালোমেল তড়িৎদ্বার কি ভাইয়া? ক্যালোমেল তড়িৎদ্বার হচ্ছে একটি সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার, ঠিক আছে? সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার, ক্যালোমেল তড়িৎদ্বার হচ্ছে একটা সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার। সেকেন্ডারি কিন্তু অলরেডি মেডিকেলে প্রশ্ন আসছে, ঠিক আছে? পরে প্রশ্ন, আচ্ছা দুইটা বিয়োগ দেওয়া আছে, আচ্ছা এটা টাইপিং মিস্টেক, দুইটা টাইপিং মিস্টেক দেওয়া আছে। বাট ই সেল টাইপের যে ম্যাথগুলো আছে ফার্স্টে বের করো, কে অ্যানোডে যাবে কে ক্যাথোডে যাবে, তারপরে যেটা দরকার সেটা বসাও, যদি উল্টা দেওয়া থাকে তাহলে উল্টায় বসাও, যোগ করো, মান চলে আসবে, ঠিক আছে? সো ই সেল টাইপের ম্যাথ, কে অ্যানোডে যাবে কে ক্যাথোডে যাবে, কে আগে চার্জ মুক্ত হবে, কে জারক কে বিজারক, মান দেওয়া থাকলে কেমনে করবো, এটা কিন্তু আমরা অলরেডি করে ফেলছি। এই টাইপের বাকিগুলা তোমরা কিন্তু সলভ করে ফেলো, ঠিক আছে? আচ্ছা দেখো বলছে এই হাইড্রোজেনের সাথে অ্যানোড কে, অ্যানোড, অ্যানোড কই থাকে? উপরে, অ্যানোড কই থাকে? উপরে। হাইড্রোজেনের উপরে এখানে কে আছে? জিঙ্ক, তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো সিলভার হাইড্রোজেনের নিচে, কপার হাইড্রোজেনের নিচে, এটা হাইড্রোজেনের নিচে, বলছে অ্যানোড, অ্যানোড উপরে, তাহলে হাইড্রোজেনের উপরে কে? জিঙ্ক। কোনো কিছু দেখা ছাড়াই অ্যান্সার দিয়ে দাও। কোনটি প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার? ভাই প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার মানে হাইড্রোজেন তড়িৎদ্বার, প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার মানে হাইড্রোজেন তড়িৎদ্বার, হাইড্রোজেন তড়িৎদ্বার, হাইড্রোজেন তড়িৎদ্বার। প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার মানে হচ্ছে হাইড্রোজেন তোমার হচ্ছে তড়িৎদ্বার। বাট প্রশ্ন কই আসে জানো? প্যাচ কই? প্যাচ হচ্ছে এইখানে। প্রাইমারি অনির্দেশক তড়িৎদ্বার বললে আমরা পারি না, প্রাইমারি অনির্দেশক তড়িৎদ্বার, এই যে প্যাচটাই হচ্ছে এইখানে। প্রাইমারি নির্দেশক বললে হাইড্রোজেন, প্রাইমারি বললেও হাইড্রোজেন, বাট নির্দেশকের জায়গায় যদি অনির্দেশক বলে তাহলে হচ্ছে ক্যাডমিয়াম তড়িৎদ্বার। তাহলে কি? তাহলে হচ্ছে ক্যাডমিয়াম তড়িৎদ্বার। মনে যেন থাকে, মনে যেন থাকে, আসতে যেন ভুল না করো। প্রাইমারি নির্দেশক মানে হাইড্রোজেন, অনির্দেশক মানে ক্যাডমিয়াম, মনে থাকবে। আর সেকেন্ডারি মানে ক্যালোমেল, এই দেখো সেকেন্ডারি মানে কি? ক্যালোমেল, সেকেন্ডারি হচ্ছে ক্যালোমেল তড়িৎদ্বার। এবং আরেকটা আছে সিলভার, সিলভার তড়িৎদ্বার, ওটাও তোমার হচ্ছে সেকেন্ডারি। ওকে এরপরে আসো, কোনটি জারণ বিজারণ অর্ধকোষ? কোনটি জারণ বিজারণ অর্ধকোষ? এখানে জারণ বিজারণ হয়েছে কই? এই যে দেখো 2+ থেকে 3+ জারণ হয়েছে, তাই তো? তাহলে এইটা হচ্ছে জারণ বিজারণ অর্ধকোষ। ওকে এরপরে আসো, কোনটি প্রাইমারি নির্দেশক? ভাই প্রাইমারি নির্দেশক মানে হাইড্রোজেন, প্রাইমারি নির্দেশক মানে হাইড্রোজেন, প্রাইমারি নির্দেশক মানে হাইড্রোজেন তড়িৎদ্বার। কোনটি মুখ্য? এই যে মুখ্য বা প্রাইমারি
অনির্দেশক। দেখো অনির্দেশক, নির্দেশক বলে নাই, অনির্দেশক। হাইড্রোজেন দাগাইলে ভুল করবা, হাইড্রোজেন দাগাইলে ভুল করবা। অ্যান্সার হবে ক্যাডমিয়াম তড়িৎদ্বার, অ্যান্সার হবে ক্যাডমিয়াম তড়িৎদ্বার। বুঝতে পারছো? এই যে প্যাচটা এখানে, এই এমসিকিউটাতে তোমাদের কিন্তু প্যাচ। এরপর আসো মুখ্য নির্দেশক তড়িৎদ্বার। ভাই মুখ্য নির্দেশক মানে হাইড্রোজেন, কোনো কথা নাই, কোনো কথা ছাড়াই হাইড্রোজেন। এরপর আসো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের ভোল্টেজ কত, অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের তোমার হচ্ছে এটাকে 0 ধরে বাকিগুলাকে নির্ণয় করা হয়েছে, তাই এটার নাম প্রমাণ বা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন তড়িৎদ্বার। আমরা যখন কোনো কিছুকে ধরে বাকি অন্য কিছুর মান বের করি, তাহলে যাকে ধরলাম তাকে আমরা স্ট্যান্ডার্ড বলি না। এই হাইড্রোজেনকে 0 ধরে, হাইড্রোজেনের উপরের গুলা দেখো, হাইড্রোজেন একটু আগে তোমাকে আমি বলছিলাম যে হাইড্রোজেনকে তোমার 0 ধরে উপরের গুলা কি করতে চায়, জারণ, তাই ওদের ই সেলের জারণের মানটা দেখবা প্লাস হয়। আর হাইড্রোজেনের নিচের গুলা করতে চায় বিজারণ, এই ওদের ই সেলের মানটা হয় মাইনাস। কারণ এই যে হাইড্রোজেনটাকে 0 ধরছি, তাহলে উপরের গুলা প্লাস, নিচের গুলা মাইনাস। তো হাইড্রোজেন যেহেতু ধরে নিয়েছি, তাহলে হাইড্রোজেনটা হচ্ছে প্রমাণ বা স্ট্যান্ডার্ড। হাইড্রোজেনটা কত ভাইয়া? হাইড্রোজেনের প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। ক্লিয়ার? এজন্য হচ্ছে এটা। এরপরে আসো গ্যাস ইলেকট্রোডে কোন ধাতু ভাইয়া? গ্যাস ইলেকট্রোডে তোমার হচ্ছে নিষ্ক্রিয় ধাতু ব্যবহার করা হয়, নিষ্ক্রিয়। যেমন প্লাটিনাম, স্বর্ণ, এরা অনেক বেশি নিষ্ক্রিয়, ঠিক আছে? এই জন্য এদেরকে ব্যবহার করা হয়, প্লাটিনাম, স্বর্ণ, এদেরকে ব্যবহার করা হয়। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে ঘনমাত্রা কত? ভাই কোনো কিছু যখন স্ট্যান্ডার্ড হিসাব করি তখন আমরা কি করি, ঘনমাত্রাটাকে 1 মোলার রাখি না? ঘনমাত্রা 1 মোলার, তারপরে তোমার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 1 এটিএম চাপ, এগুলোই তো আমরা স্ট্যান্ডার্ড ধরে নিই, তাই তো? তাহলে অ্যান্সার কি আসবে? 1 মোলার। সিম্পল, জাস্ট মুখস্থ টাইপের প্রশ্ন। পরের প্রশ্নে আস। এখন আর টাইম লাগবে না ভাই, এই চ্যাপ্টারের কঠিন পার্ট শেষ, এই চ্যাপ্টারের কঠিন পার্ট শেষ, এখন আর তোমার টাইমই লাগবে না। কোনটা বিজারক? ভাই উপরে কে আছে? উপরে কে আছে? লিথিয়াম। সো অনেকে পটাশিয়াম আর লিথিয়ামের মধ্যে পেঁচ লাগাবা, ভাই দেখো এটা এই চ্যাপ্টারের প্রশ্ন, এটা তড়িৎ রসায়ন থেকে আসছে। এই সিরিয়ালের উপরে আছে তোমার হচ্ছে লিথিয়াম, এই ওই এখানে শক্তিশালী বিজারক হবে, ঠিক আছে? কেউ পটাশিয়াম দাগায়ও না। এরপর আসো তড়িৎ বিশ্লেষণকালে চার্জ মুক্ত। হা হা, কত কঠিন প্রশ্ন ভাই। চার্জ মুক্ত মানে নিচে, চার্জ মুক্ত মানে নিচে। এখানে নিচে কে আছে? স্বর্ণ, স্বর্ণের নিচে আর কেউ নাই। এই যে স্বর্ণের নিচে মনে আছে, হাজি আজি পেটাবে আমায়, এই যে স্বর্ণ সবার নিচে, তাহলে ও সবার আগে চার্জ মুক্ত হবে। এই প্রশ্নের তোমার আটকানোর সুযোগই নেই, এমন ভাবেই পড়াইছি। এরপর আসো কোনটি আগে চার্জ মুক্ত হবে? এই যে এবার দিছে অ্যানায়ন, এবার তো অ্যানায়ন দিছে, তুমি তো অ্যানায়ন পড়ো নাই, চলো অ্যানায়নটা পড়ে ফেলি, অ্যানায়নটা পড়ে ফেলি। অ্যানায়নের সবার উপরে থাকে হচ্ছে নাইট্রাইট, NO3-, ঠিক আছে? এরপর থাকে কি ভাইয়া? এরপর থাকে হচ্ছে সালফেট, SO4-2-। এরপর থাকে তোমার হচ্ছে ক্লোরিন মাইনাস, তারপর হচ্ছে ব্রোমিন মাইনাস, তারপর হচ্ছে আয়োডিন মাইনাস, আর লাস্টলি হচ্ছে OH-। এটা হচ্ছে অ্যানায়নেরটা, এটা হচ্ছে অ্যানায়নের লিস্ট, ঠিক আছে? এবং এখানেও সেম কথা, নিচের গুলো আগে চার্জ মুক্ত হবে। তো বলছে কোনটা আগে চার্জ মুক্ত হবে? সবার নিচে কে আছে? OH-। তাহলে প্রশ্নে কি OH- আছে? এই যে OH-, তাহলে ও সবার আগে চার্জ মুক্ত হবে। যদি বলতো চার্জ যুক্ত, তাহলে অ্যান্সার হইতো নাইট্রেট, NO3-। বলছে চার্জ মুক্ত মানে নিচে, নিচে কি আছে? এই যে OH-। ক্লিয়ার? ওকে, এরপর আসো নিচের কোনটি কম সক্রিয়? নিচের কোনটি কম সক্রিয়? যে নিচে আছে, যে নিচে আছে সে কম সক্রিয়। তাহলে সব থেকে নিচে আছে কে? স্বর্ণ বা গোল্ড। তাই এটা হচ্ছে সব থেকে কম সক্রিয়। ওকে, এরপরে আসো এখানে মেইন পার্টটুকু শেষ, ঠিক আছে? আমাদের বাকি কিছু পার্টি বাকি ছিল, বাট কিছু করার নেই, টেকনিক্যাল সমস্যা তো আসলে কারো হাতে থাকে না। হয়ে গেল। ওকে ফাইন, তাহলে আমরা হচ্ছে দেখো আমাদের এখান থেকে এমসিকিউটা আটকে গেছিল। আমাদের পরে এমসিকিউ বলতেছে যে সক্রিয়তা সিরিজে কোনটির অবস্থান উপরে। তো এখানে তুমি এই সিরিজটা মনে রাখতে পারলে বলতে পারবা কোনটা উপরে। দেখো যে ক্যালসিয়াম ধাতুটা উপরের দিকে আসে, তাই না? বাকিগুলো দেখো নিচের দিকে আছে, এমনি বলা যায়। এখানে অ্যান্সার কোনটা হবে ভাইয়া? ক্যালসিয়াম, ঠিক আছে? এখন জাস্ট খালি ইজি পার্টটাই বাকি আছে। এরপর আসো তড়িৎ রাসায়নিক সিরিজে ক্ষেত্রে কোনটি সঠিক। আচ্ছা, এখানে দেখো গ্রেটার দেন সাইন দিয়ে বুঝাইতেছে কোনটা উপরে কোনটা নিচে। অ্যালুমিনিয়াম গ্রেটার দেন নিকেল, হ্যাঁ এটা তো ঠিক আছে। অ্যালুমিনিয়াম উপরের দিকে না, নিকেলের থেকে, প্রথমটাই ঠিক আছে। তার মানে বাকি অপশনগুলো সব ভুলে আছে। জিঙ্ক ম্যাগনেসিয়ামের থেকে বেশি না, আয়রন সোডিয়ামের থেকে বেশি না বা উপরে না, কপার টিন থেকে উপরে না, তার মানে এখানে বাকিগুলো ভুল আছে। এরপর আসো তামা বা কপার, তামা অথবা কপারের বিজারণ বিভবটা কত? প্রমাণ বিজারণ বিভব। তোমাদের আমি একটা কথা একটু আগে বলছি যে ভাই হাইড্রোজেনের নিচের গুলা তোমার হচ্ছে মাইনাস হয়, কিন্তু সেটা কিসের কথা বলছিলাম? সেটা বলছিলাম হচ্ছে জারণ বিভবের কথা, ঠিক আছে? যে ওরা মাইনাস হইতে চায় বা ওরা ইলেকট্রন নিতে চায় বা ওরা কি করতে চায়? বিজারণ করতে চায়, বিজারণ।
তার মানে হাইড্রোজেনের নিচেগুলো বিজারণ করতে চায়, হাইড্রোজেনের উপরে গুলা জারণ করতে চায়। তার মানে হাইড্রোজেনের নিচে যেগুলো আছে ওইগুলার বিজারণটা হবে প্লাস, আর হাইড্রোজেনের উপরে যেগুলো আছে ওগুলার জারণটা হবে প্লাস। তাহলে কপার যেটা, কপার এটার মানটা যে 3,4 এটা তুমি জানো, কপারের মানটা যে 34 সেটা তুমি জানো, কারণ ম্যাথে তুমি অনেকবার করে কপার আর জিঙ্ক করছো। এই যে জিঙ্ক কত, জিঙ্ক হচ্ছে তোমার 0.76 আর কপার কত, কপার হচ্ছে 0.34। ঝামেলাটা হচ্ছে ভাইয়া প্লাস দিব না মাইনাস দিব, হাইড্রোজেন তো জিরো, হাইড্রোজেনের উপরের গুলা জারণে প্লাস বিজারণে মাইনাস, হাইড্রোজেনের নিচের গুলা বিজারণ করতে চাই তাই বিজারণে প্লাস জারণে মাইনাস। তো কপার হাইড্রোজেনের নিচে আছে তার মানে বিজারণটা প্লাস হবে, এই যে প্লাস 0.34, এই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে এইভাবে আমাদের হচ্ছে হিসাবগুলো করতে হয়। এরপরে আসো জিঙ্কের প্রমাণ জারণ। হ্যাঁ, জিঙ্ক হাইড্রোজেনের উপরে, ওর জারণটা হবে প্লাস এবং সেটা কত 0.76। কেউ কিন্তু ভুলেও এই মাইনাস দাগায়ও না, বুঝতে পারছো? জারণ চাইছে হাইড্রোজেনের উপরে এগুলার জারণই প্লাস এবং হাইড্রোজেনের নিচের গুলা বিজারণ প্লাস, ঠিক আছে। এরপর আসো অ্যানোড তড়িৎ দ্বারে কি ঘটে। হ্যাঁ, অ্যানোডে জারণ ঘটে, এটা তো আমরা খুব ভালো মতোই জানি। আচ্ছা, অ্যানোডে কি ঘটে? জারণ। বাকি অপশন আমার পড়ার দরকার নাই। অ্যানোডে কি ঘটে? অ্যানোডে ঘটে জারণ আর ক্যাথোডে বিজারণ। ড্যানিয়েল সেল তৈরিতে অ্যানোড রূপে ব্যবহৃত তড়িৎদ্বার কোনটি? হ্যাঁ, ড্যানিয়েল সেলে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় জিঙ্ক আর ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয় হচ্ছে তোমার কপারকে, ঠিক আছে। অ্যানোড হিসেবে জিঙ্ক, ক্যাথোড হিসেবে কপারকে। সো বলছে অ্যানোড রূপে কাকে ইউজ করি? জিঙ্ক ইউজ করি। তো জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এই তো আমাদের অ্যান্সার দেওয়া আছে। এখানেও একটা দেওয়া আছে, কিন্তু দেখো জিঙ্ক থেকে জিঙ্ক প্লাস, জিঙ্ক কি কখনো জিঙ্ক প্লাস হয় না, ঠিক আছে। অ্যানোড রূপে জিঙ্ক আর ক্যাথোড রূপে এই যে কপার, এটা কি ভাইয়া? এটা হচ্ছে ক্যাথোড। এটা কি ভাইয়া? এটা হচ্ছে ক্যাথোড। ওকে, এরপরে আসো লবণ সেতুতে ব্যবহৃত লবণ। আচ্ছা, এই যে এখানে তোমাদের ভেজালগুলা লাগে। হ্যাঁ, লবণ সেতুতে কোন কোন লবণগুলো ব্যবহার করা হয়? লবণ সেতুতে KCl এটা হচ্ছে সব থেকে উত্তম, মনে রেখো। পটাশিয়াম ক্লোরাইডটা সব থেকে উত্তম। এছাড়া কি আছে? পটাশিয়াম নাইট্রেট আছে, ঠিক আছে, পটাশিয়ামের সালফেট আছে, ঠিক আছে, সোডিয়ামের সালফেট আছে, ঠিক আছে, এবং হচ্ছে অ্যামোনিয়ামেরও তোমার হচ্ছে ক্লোরাইড আছে। সো এই লবণগুলো তুমি দেখবে আসে, বাট মনে রেখে দিও যে KClটা হচ্ছে উত্তম, KClটা হচ্ছে উত্তম। আমাদের এখান থেকে জিজ্ঞাসা করছে যে লবণ সেতুতে কোনটা ব্যবহার করা হয়, এই দেখো KClটাই দেওয়া আছে এবং এটা কি? এটা হচ্ছে উত্তম। লবণ সেতুর বাকি লবণগুলোর থেকে এটা হচ্ছে উত্তম। এরপরে আসো লবণ সেতুতে কোনটির ব্যবহার করা যায়? এই যে পটাশিয়াম নাইট্রেট দেখতে পারতেছো, বাকি অপশন তো আর দেখা দরকারই নেই। পটাশিয়ামের নাইট্রেটও আছে, ক্লোরাইডও আছে, সালফেটও আছে, পটাশিয়ামের সবগুলোই আছে লবণ সেতুতে, ঠিক আছে। লবণ সেতুতে উপযুক্ত কোনটা ব্যবহার করা হয়? এই যে এমসিকিউটা তোমাদের এখানে প্যাচ লাগে না, এই এমসিকিউটা তোমাদের কিন্তু প্যাচ লাগে। আচ্ছা ভাইয়া, এখানে একটা মিস্টেক করছি, এইখানে একটা মিস্টেক করছি। অ্যামোনিয়ামের ক্লোরাইডটা ব্যবহার করা হয় না, অ্যামোনিয়ামের ক্লোরাইডটা ব্যবহার করা হয় না, ঠিক আছে। অ্যামোনিয়ামের ক্লোরাইডটা ব্যবহার করা হয় না, অ্যামোনিয়ামের নাইট্রেটটা ব্যবহার করা হয়, ঠিক আছে। অ্যামোনিয়ামের নাইট্রেটটা ব্যবহার করা হয়, এখানে একটা ভুল করছি। এই এমসিকিউটা দেখলেই বুঝতে পারবা। এই যে এমসিকিউটা, অনেকেই বলো যে ভাই এটা ক কেন হবে না, এটার এমসিকিউর এটার অ্যান্সারটা গ কেন, যে কিসের জন্য এখানে হাজারি স্যার KCl K2SO4 এবং সোডিয়াম সালফেট দিয়ে রাখছে। হাজারি স্যারের বইতে ডিরেক্টলি KCl দেওয়া আছে এবং সোডিয়াম সালফেট দেওয়া আছে, K2SO4 দেওয়া নাই, ঠিক আছে, K2SO4 দেওয়া নাই। আবার এই NH4Clটাও হাজারি স্যারের বইতে দেওয়া নাই। তো আমাদের আসলে অ্যান্সারটা কোনটা? ভাইয়া, পটাশিয়ামের সবগুলো লবণ হবে, তার মানে পটাশিয়ামের KClটাও হবে, K2SO4টাও হবে এবং বইয়ে ডিরেক্টলি সোডিয়াম সালফেট দেওয়া আছে, তার মানে এই তিনটা যে হবে এটা তুমি জানো ডিরেক্টলি, তার মানে এর অ্যান্সার হবে কোনটা? এইটা। এখন আসো ভাই, NH4Cl এটা কি ব্যবহার করা হয় না? না, এটা ব্যবহার করা হয় না, বুঝতে পারছো। NH4Cl বইতেও নাই এবং ব্যবহারও করা হয় না, বাট এখানের তিনটাই ব্যবহার করা হয়, তাই এই জন্য এটা গ অ্যান্সার দেওয়া আছে। জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এবং কপার 2+ থেকে কপার। এখানে ক্যাথোডে কি হয়? ক্যাথোডে হয় বিজারণ, এই যে বিজারণ, কপার 2+ থেকে কপার হয়েছে, এটাই তো ক্যাথোড, তাহলে কপার 2+, দুইটা ইলেকট্রন নিয়ে কপার হয়ে গেছে, তাই তো। কপার 2+ থেকে কপার কেমনে হয়? দুইটা ইলেকট্রন গ্রহণ করে না, বিজারণ হয়। এরপর আসো কোষের ই সেল বের করার সূত্র কি? ভাইয়া, ই সেল বের করার সূত্র কি? আমরা খুব ভালো মতোই জানি যে ভাই ই সেল ইজ ইকুয়ালস টু হচ্ছে ই অফ অ্যানোড, এবং অ্যানোডে হবে জারণ বা অক্সিডেশন, প্লাস ই অফ ক্যাথোডে হবে হচ্ছে বিজারণ বা ইংরেজিতে রিডাকশন। তাহলে এখানে অ্যান্সার কোনটা দেওয়া আছে? ই সেল অ্যানোড অক্সিডেশন, ঠিক আছে, ই সেল ক্যাথোডে অক্সিডেশন। ভাই অ্যানোডেও জারণ ক্যাথোডেও জারণ হয় না, ই সেল অ্যানোডে অক্সিডেশন, ই সেল ক্যাথোডে রিডাকশন, এই তো আমাদের অ্যান্সার পেয়ে গেছি, অর্থাৎ অ্যানোডে জারণ ক্যাথোডে বিজারণ, ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আসো
0.34 দেওয়া আছে ভাই, যেখানে সেম আবার ম্যাথ দেখেন কপারের কিছু একটা ডেটা দেওয়া আছে 2 3, এখানে আমার টাইপার মিস্টেক করছে, বাট এখানে আলটিমেটলি দেখো দুইটার ভোল্টেজ দেওয়া আছে, তোমাকে ই সেল বের করতে বলছে, তোমাকে কিন্তু ই সেল বের করা শিখিয়ে দিছি, তুমি এটা দিয়ে 50টা ম্যাথও করতে পারবা, ঠিক আছে, একটা ম্যাথে তোমার আটকানোর সুযোগ নাই, ঠিক আছে। এরপর আসো, এখানেও সেম ই সেল দেওয়া আছে, বলছে কোষ সংকেত কোনবা বের করে দেখবে, এখানে কি দেওয়া আছে 00 মানে হাইড্রোজেন আর 76 মানে হচ্ছে জিঙ্ক। এটা তো এমনিই করা যায়, এটা তো প্রশ্ন না বলেই করা যায়, যে দেখো জিঙ্ক উপরে আছে হাইড্রোজেন নিচে আছে, তার মানে জিঙ্ক যাবে অ্যানোডে, ও যাবে ক্যাথোডে, তার মানে কি হবে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস আর হাইড্রোজেন প্লাস থেকে হাইড্রোজেন, শেষ। এখানে কই আছে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস হাইড্রোজেন প্লাস থেকে হাইড্রোজেন, এই যে হয়ে গেছে। প্রশ্ন দেখাও লাগে না, প্রশ্নে কিন্তু ভুল আছে, বাট তারপরে এগুলো দেখলে এখন তুমি করতে পারবে যে এই হচ্ছে আমাদের অ্যান্সার 1 নাম্বারটা। এরপর আসো, লেড স্টোরেজ ব্যাটারিতে ব্যবহার করা হয়, চলো আগে লেড স্টোরেজ নিয়ে পড়ে নিই। হ্যাঁ, লেড অ্যাসিড ব্যাটারিতে কি করা হয় ভাইয়া, এটা সম্পর্কে প্রথমত তোমার জানতে হবে, যেখানে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় যার আপেক্ষিক গুরুত্ব, সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় যার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.25, অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। লেড অ্যাসিড ব্যাটারির ভোল্টেজ, এখানে একটু প্যাচ আছে, মনে রাখবা লেড অ্যাসিড ব্যাটারিতে টোটাল 6টা সেল আছে, প্রত্যেকটা সেল 2 ভোল্ট করে, 6টা সেলের প্রত্যেকটা সেল 2 ভোল্ট করে, এবং যেহেতু 6টা তাহলে মিলে 6 দুগুণে টোটাল ভোল্টেজ কত হলো, সব মিলে 12, ঠিক আছে। তো অপশনে যদি 2 ভোল্ট থাকে তাহলে মনে রাখবা যে একটার নিচে, আর 12 মানে হচ্ছে টোটাল ওই যে 6টা মিলায় 2 2 2 করে 6 দুগুণে 12, ঠিক আছে। তাহলে টোটাল 12 আর প্রত্যেকটার হচ্ছে 2, এরকম 6টা আছে, তাই 6 দুগুণে 12। সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় আপেক্ষিক গুরুত্ব 1.25, ঠিক আছে। এবং লেড অ্যাসিড ব্যাটারির অভ্যন্তরীণ রোধ অনেক বেশি ইম্পর্টেন্ট, লেড অ্যাসিড ব্যাটারির অভ্যন্তরীণ রোধ কত ভাইয়া, 0.001 ওহম, ঠিক আছে, 0.2টা শূন্য তারপরে 1, ঠিক আছে। তো দেখবা লেড অ্যাসিড থেকে এসব প্রশ্ন আসে। বলছে লেড অ্যাসিড ব্যাটারিতে কি করা হয়, লেড অ্যাসিড ব্যাটারি হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। আরো কিছু জেনে রাখো, এই লেড অ্যাসিড ব্যাটারি হচ্ছে সেকেন্ডারি, লেড অ্যাসিড ব্যাটারি কি সেকেন্ডারি কারা, যাদেরকে চার্জ করা যায়, আর যাদেরকে চার্জ করা যায় না তারা হচ্ছে প্রাইমারি, চার্জ করা গেলে সেকেন্ডারি। এবং লেড অ্যাসিড ব্যাটারিকে চার্জ করা যায় সালফিউরিক অ্যাসিডের মধ্যে পানি মিশায়া, তোমার হচ্ছে এটাকে চার্জ করে বা আপেক্ষিক গুরুত্ব বাড়ায় কমায়, ঠিক আছে। পানি মেশানো হয়, কি করা হয়, এই যে সালফিউরিক অ্যাসিডে কি মেশানো হয়, এই ব্যাটারিতে কি মেশানো হয়, পানি মেশানো হয়। সো দেখো কতগুলো এমসিকিউ তোমার হচ্ছে এই লেড অ্যাসিড ব্যাটারি থেকে আসে। এবার আসো, লেড অ্যাসিড ব্যাটারিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে কোনটি ব্যবহার করা হয়, তড়িৎ বিশ্লেষ্য রূপে তোমার হচ্ছে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়, এরপর আসো, লেড স্টোরেজ ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব কত, 1.25, আপেক্ষিক গুরুত্ব কত 1.25, বাকিগুলো এখন দেখো তুমি এমনি পারতেছো। আর একটা ইনফরমেশন জেনে রাখো, যে লেড অ্যাসিড ব্যাটারিতে বিজারিত হয় কে, এটা নিয়ে অ্যাডমিশনে একটা প্রশ্ন আসছিল, বিজারিত হয় লেড অক্সাইড PbO2, মনে রেখে দিও যে এখান থেকে অ্যাডমিশনে একবার প্রশ্ন আসছিল যে বিজারিত হয় কে, বিজারিত হয় লেড অক্সাইড, লেড অ্যাসিড ব্যাটারিতে বিজারিত হয় কে, লেড অক্সাইড। এরপরে আসো, লেড অ্যাসিড ব্যাটারির অভ্যন্তরীণ রোধ, এই যা পড়াবে এইগুলাই ঘুরে ফিরে কিন্তু থাকে, ঠিক আছে, বইয়ের মধ্যে সবকিছু পড়া লাগে না, ওই 2 থেকে 3টা জিস লাইন থেকে বারবার প্রশ্ন আসে। তাহলে অভ্যন্তরীণ রোধ কত, 001 ওহম। এরপর মোটর গাড়িতে পানি দেওয়া হয় কেন, লেড অ্যাসিড ব্যাটারিতে পানি, কারণ সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্বটা যেন কত থাকে, 1.25 থাকে, ঠিক আছে। তাহলে শীতল রাখার জন্য না, এই যে লাস্টে সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব সঠিক রাখার জন্য পানি যোগ করা হয়। এরপর আসো, লেড অ্যাসিড ব্যাটারিতে দেখো, লেড অ্যাসিড ব্যাটারিতে ইউজ করতেছো লেড, তো এই লেডই কি করে, খাদ্যের দূষণ ঘটায়। সো বলছে এখান থেকে কোন ভারী ধাতুটাকে দূষণ ঘটায়, লেড অ্যাসিড ব্যাটারি, বারবার বলতেছি, তার মানে লেড যাবে না খাবারের মধ্যে লেড যায়, এবং এই লেডের দূষণের কারণে কি হয়, পরিবেশ রসায়নে পড়ে আসছো, দাঁতের মাড়ি নীলাভ হয়, শিশুদের বুদ্ধিবৃত্তি বা IQ হ্রাস পায়, এগুলা কিন্তু পড়ে আসছো পরিবেশ রসায়নে। শুষ্ক কোষ বা ড্রাই সেল, চলো শুষ্ক কোষ নিয়ে পড়ে নিই। হ্যাঁ, শুষ্ক কোষ বা ড্রাই সেল থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, এটার ভোল্টেজটা কত, এটার ভোল্টেজটা হচ্ছে 1.5 ভোল্ট, এটা ভোল্টেজটা কত ভাইয়া, ভোল্টেজটা হচ্ছে 1.5 ভোল্ট, ঠিক আছে, 1.5 ভোল্ট। সেখান থেকে দেখবা ড্রাই সেল থেকে এটাই আসে, এবং এটাকে চার্জ করা যায় না, ঠিক আছে, চার্জ করা যায় না, কত, 1.5 ভোল্ট, শুষ্ক কোষ বা ড্রাই সেলের এই কত, 1.5 ভোল্ট। এবং এখান থেকে আরো দুটা প্রশ্ন আসে, যে তোমার এইখানে
অ্যানোড রূপে কি ব্যবহার করা হয়, ঠিক আছে, অ্যানোড রূপে ব্যবহার করা হয় জিঙ্কের চোঙ, ঠিক আছে, অ্যানোড রূপে ব্যবহার করা হয় জিঙ্কের চোঙ। আর ক্যাথোড রূপে ড্রাই সেলে কি ব্যবহার করা হয়, কার্বন দণ্ড। ক্যাথোড রূপে ব্যবহার করা হয় ভাইয়া কার্বন দণ্ড। এই ড্রাই সেল থেকে তিনটা জিনিস, 1.5 ভোল্ট, জিঙ্কের চোঙ ব্যবহার করা হয় অ্যানোডে, ক্যাথোডে হচ্ছে কার্বন দণ্ড, ক্যাথোড কার্বন দণ্ড, সিসি এভাবে মনে রাখতে পারো। সো এরপরে আসো শুষ্ক কোষের অ্যানোড, এই যে দেখো অ্যানোড, শুষ্ক অ্যানোড কি জিঙ্ক, ঠিক আছে। আর কার্বন দণ্ড হচ্ছে ক্যাথোড, ড্রাই সেলে কার্বন দণ্ড হচ্ছে ক্যাথোড, ঠিক আছে, অ্যানোড হচ্ছে জিঙ্ক। লেড অ্যাসিড ব্যাটারির সংকেত বা কোষ ডায়াগ্রাম, তোমরা তো হচ্ছে এই পার্টটা শর্ট সিলেবাসের বাইরে ছিল, তোমরা তো ব্যাটারি বিক্রিয়াগুলো পড়ো নাই, তাই তোমাদের যদি এই ব্যাটারির একটা বিক্রিয়া আছে পুরো অনুশীলনীতে, এটা তোমাদের কাজ কিন্তু এটাকে সুন্দর মতো মনে রাখা, ঠিক আছে। এটা অ্যান্সার কোনটা হবে জানো, এই যে লেড, লেড সালফেট, সালফিউরিক অ্যাসিড থেকে PbO2 আর লেড, এই যে এটা বলছিলাম না বিজারিত হয়, সেই যেটা বিজারিত হয়, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, এইটা হচ্ছে অ্যান্সার। এগুলো মুখস্থ আসলে, ঠিক আছে, এখানে আমার আর কিছু করার নাই। তোমরা তো ব্যাটারি বিক্রিয়া পড়ো না, এইচএসসি তোমরা সব শর্ট মানে ফুল সিলেবাস পড়ো নাই, সো এখানে আসলে এগুলো ব্যাটারি বিক্রিয়া ছিল। এরপর আসো কোনটিকে রিচার্জ করা যায়, বা রিচার্জ যেদেরকে করা যায় এগুলোর মধ্যে কি কি আছে, লেড অ্যাসিড ব্যাটারি আছে যেটাকে রিচার্জ করা যায়, আরেকটা আছে লিথিয়াম আয়ন ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারিকে রিচার্জ করা যায়। সেখানে কোনটা আছে, ড্রাই সেল রিচার্জ করা যায় না, অ্যালকালি জ্বালানি কোষ রিচার্জ করা যায় না, লিথিয়াম ব্যাটারি রিচার্জ করা যায় না, লিথিয়াম আয়ন ব্যাটারিকে রিচার্জ করা যায়। লিথিয়াম আয়ন বলছি, আয়ন, এই যে আমাদের এই ফোন, মোবাইল ফোন এসব ইউজ করা হয় কি লিথিয়াম আয়ন ব্যাটারি, বুঝতে পারছো, আয়ন নট লিথিয়াম, লিথিয়াম আয়ন, ঠিক আছে। ওকে, তাহলে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। এরপর আসো পরের প্রশ্ন, হার্টের পেসমেকারে কোনটি ব্যবহার করা হয়, দেখো হার্টের পেসমেকারে, এটা তোমাদের এই বায়োলজিতেও আছে তাই না, হার্টের পেসমেকারে লিথিয়াম, লিথিয়াম SVO ব্যাটারি ব্যবহার করা হয়। এই S মানে কি এবং ভি মানে কি এবং হচ্ছে তোমার জিরো মানে কি, এখানে এই যে ভি মানে হচ্ছে তোমার ভ্যানাডিয়াম, তারপরে তোমার হচ্ছে অক্সাইড, ঠিক আছে, ভ্যানাডিয়াম অক্সাইড, এই লিথিয়াম এখানে কি ব্যবহার করা হয়, ভ্যানাডিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। এই হার্টের পেসমেকারে ভ্যানাডিয়াম অক্সাইড ব্যবহার করা হয়, এই জন্য এটা কি যে SVO ব্যাটারি বলা হয়, ঠিক আছে, SVO ব্যাটারি বলা হয়। এরপর আসো হাইড্রোজেন ফুয়েল সেলের ইএমএফ, ভাই হাইড্রোজেন ফুয়েল সেল সম্পর্কে তোমাকে কি জানতে হবে, হাইড্রোজেন ফুয়েল সেল, হাইড্রোজেন ফুয়েল সেল সম্পর্কে তোমার জানতে হবে যেটার ভোল্টেজটা কত, ভোল্টেজটা হচ্ছে 1.23 ভোল্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। হাইড্রোজেন ফুয়েল সেলের ভোল্টেজ 1.23 ভোল্ট। এখানে জ্বালানি রূপে কি ব্যবহার করা হয়, হাইড্রোজেন ফুয়েল সেল যেহেতু বলতেছি, ফুয়েল মানে কি জ্বালানি, তো ফুয়েলটা কি, ফুয়েলটা হচ্ছে অক্সিজেন, ঠিক আছে। হাইড্রোজেন ফুয়েল সেলের কর্মদক্ষতা কত ভাইয়া, হাইড্রোজেন ফুয়েল সেলের কর্মদক্ষতা 75%। হাইড্রোজেন ফুয়েল সেল সম্পর্কে এগুলো জানতেই হবে। এটা কি ভাইয়া, এটা একটা পরিবেশ বান্ধব জ্বালানি, পরিবেশ বান্ধব জ্বালানি বা পরিবেশ বান্ধব কোষ। সো অনেকবার করে সব প্রশ্ন কিন্তু আসে। তাহলে চলো আমাদের দেখি এখান থেকে কি আসছে, হাইড্রোজেন ফুয়েল সেল ইএমএফ কত, 1.23, হাইড্রোজেন 1.23। এরপর আসো হাইড্রোজেন ফুয়েল সেলে অ্যানোড এবং ক্যাথোড, ভাই দুইটাই গ্রাফাইট, অ্যানোড বলো ক্যাথোড বলো দুইটাতেই গ্রাফাইট ব্যবহার করা হয়। হাইড্রোজেন ফুয়েল সেলে দুইটাতেই গ্রাফাইট ব্যবহার করা হয়, হাইড্রোজেন ফুয়েল সেলে অ্যানোড এবং ক্যাথোড দুই জায়গাতেই গ্রাফাইট থাকে। এরপরে আসো ফুয়েল সেলের ক্যাথোড জ্বালানি হিসেবে কোন গ্যাসটি ব্যবহার করা হয়, হ্যাঁ জ্বালানি হিসেবে কোনটি ব্যবহার করা হয়, একটু আগে পড়ে আসলাম অক্সিজেন, একটু আগে পড়ে আসলাম জ্বালানি হিসেবে অক্সিজেন গ্যাস ব্যবহার করা হয় ফুয়েল সেল। এরপর নিচের কোন ফুয়েল সেলে তরল ইলেকট্রোলাইট থাকে না, আচ্ছা এই যে হাইড্রোজেন ফুয়েল সেল যেটা আছে না ভাইয়া, হাইড্রোজেন ফুয়েল সেল এখানে কি থাকে, হাইড্রোজেন আর অক্সিজেন, এরা কি ভাইয়া, এরা হচ্ছে গ্যাস, তাহলে এদের মধ্যে কি কোনো তরল আছে, উত্তর হচ্ছে না, তার মানে হাইড্রোজেন ফুয়েল সেল অ্যান্সার। কিন্তু প্রশ্নে দেখো তো কোনো জায়গায় তুমি হাইড্রোজেন ফুয়েল সেল পাইতেছো না, সবগুলোর শর্ট দেওয়া আছে তাই না, এই যে PEMFC এটা মানে হাইড্রোজেন ফুয়েল সেল, দেখো PEMFC এটা মানে কি, এটা মানে হচ্ছে ভাইয়া প্রোটন, পিতে হচ্ছে তোমার প্রোটন, ইতে হচ্ছে এক্সচেঞ্জ, প্রোটন এক্সচেঞ্জ, এটা হচ্ছে মেমব্রেন, এটা হচ্ছে মেমব্রেন, এবং এফসি মান হচ্ছে ফুয়েল সেল, এফসি মান হচ্ছে ফুয়েল সেল। তাহলে দেখো প্রোটন মানে কি, ওই যে হাইড্রোজেন, তাহলে প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল মানে হচ্ছে তোমার PEMFC, যেটা মানে হাইড্রোজেন ফুয়েল সেল, যেখানে কোনো কি থাকে না, তরল থাকে না, বলছে কোথায় কোনো তরল ইলেকট্রোলাইট থাকে না, হাইড্রোজেন ফুয়েল সেল বা PEMFC, এটাই আরেক নাম কি, হাইড্রোজেন ফুয়েল সেল, ঠিক আছে। এগুলা কিন্তু মেডিকেলে আসার মতো প্রশ্ন ভাই, এগুলা মেডিকেলে আসার মতো প্রশ্ন। এরপর আসো
হাইড্রোজেন ফুয়েল সেলের প্রভাবক হিসেবে প্লাটিনাম ব্যবহার করা হয়। হাইড্রোজেন ফুয়েল সেলের প্রভাবক হিসেবে প্লাটিনাম চূর্ণ ব্যবহার করা হয়। ঠিক আছে, হাইড্রোজেন ফুয়েল সেলের প্রভাবক হিসেবে প্লাটিনাম চূর্ণ ব্যবহার করা হয়। এবার আসো নিচের কোনটি পরিবেশ বান্ধব? পরিবেশ বান্ধব মানেই ফুয়েল সেল। পরিবেশ বান্ধব মানেই ভাইয়া ফুয়েল সেল। পরিবেশ বান্ধব মানেই ফুয়েল সেল। পরিবেশ বান্ধব মানেই ফুয়েল সেল। ঠিক আছে, ওকে। এবার আবার ম্যাথ দিয়ে রাখছে, বলছে এই 3 সালফেট যোগটা হচ্ছে 3+, এটার মধ্যে তোমার 0.1 এম্পিয়ার বিদ্যুৎ কত সময় ধরে চালনা করলে টি ইজিক্যালস টু ওয়াট, তোমার হচ্ছে 1 গ্রাম জমা হবে, ভর দেওয়া আছে 40। তুমি ম্যাথ করো, ডিরেক্ট এখান থেকে অ্যান্সার পেয়ে যাবা। ঠিক আছে, টাইম বের করতে বলছে, মানে তোমার হচ্ছে সূত্র কোনটা? সূত্র আসবে হচ্ছে টি ইজিক্যালস টু W/ZI। কোনো কঠিন ক্যালকুলেশন তুমি এখান থেকে পাবা না। ঠিক আছে, এরপরে আসো পরের প্রশ্ন, কোনটিতে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় না? এই যে এখানে তোমাদের একটা ঝামেলা লাগে। দেখো, 2 ধরনের কোষ নিয়ে তোমরা কেমিস্ট্রিতে পড়ো বা এই চ্যাপ্টারটাতে পড়ো। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, আর আরেকটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। তো ঝামেলা হচ্ছে কি, কোনটায় বিদ্যুৎ ইউজ হয়, কোনটায় উৎপন্ন হয়। দেখো, তড়িৎ বিশ্লেষ্য কোষ মানে এখানে তুমি বিশ্লেষণ করো, আর এই বিশ্লেষণের কাজটা করার জন্য তোমাকে বাইরে থেকে বিদ্যুৎ দিতে হয়, নট এখানে উৎপন্ন হয়, তোমাকে দিতে হয়। তার মানে এখানে বিদ্যুৎ দিতে হয়, এখানে বিদ্যুৎ দিতে হয়। আর তড়িৎ রাসায়নিক কোষে রাসায়নিক বিক্রিয়া হয়, সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। দুটা কিন্তু উল্টা। দেখো, এখানে বিদ্যুৎ উৎপন্ন হয়। তাহলে দেখো, তড়িৎ বিশ্লেষ্য কোষে বিশ্লেষণ করা লাগে, তার জন্য বিদ্যুৎ দিতে হয়। তড়িৎ রাসায়নিক কোষে রাসায়নিক বিক্রিয়া হয়ে জারণ বিজারণ হয়ে বিদ্যুৎ উৎপন্ন হয়। যদিও বিদ্যুতের পরিমাণ কম, কেমিস্ট্রির যে বিদ্যুৎ সেটা কিন্তু ফিজিক্সের তুলনায় অনেক কম, বাট তাও কি বিদ্যুৎ উৎপন্ন হয়। তাহলে আমাকে বলছে যে কোনটাতে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় না, এখানে উল্টা দিতে হয়, এখানে উৎপন্ন হয় না। সেটা কি? তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষে বিদ্যুৎ উৎপন্ন হয় না, বিদ্যুৎ উল্টা দিতে হয়। এই হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষ্য কোষ। এরপরে লেড অ্যাসিড সেলে কোনটি বিজারিত হয়? এই যে বলছিলাম, এই প্রশ্ন অলরেডি আসছিল কোন জায়গায় জানো, যে কোনটি বিজারিত হয় ভাইয়া? লেড অক্সাইড, PbO2, লেড অক্সাইড। অ্যান্সার কোথায় আছে? এই যে PbO2 বা লেড অক্সাইড বিজারিত হয়। এরপরে প্রশ্ন, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে কোনটি উৎপন্ন হয় না? অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক জায়গায় আসছে যে ভাইয়া সোডিয়াম ক্লোরাইড, বা অনেক জায়গায় এটাকে বলা হয় ব্রাইন, সোডিয়াম ক্লোরাইড বা ব্রাইন। এইটাকে তড়িৎ বিশ্লেষণ করলে, মনে রাখতে হবে, এইটাকে তড়িৎ বিশ্লেষণ করলে সোডিয়াম নিজেই উৎপন্ন হয় না, সোডিয়াম উৎপন্ন হয় না, সোডিয়াম উৎপন্ন হয় না। অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো, তোমরা মনে করতে পারো যে ভাইয়া সোডিয়াম ক্লোরাইড মানে তো সোডিয়াম হবেই না, সোডিয়াম ক্যাথোডে যেতে পারে না, সোডিয়াম উৎপন্ন হয় না। কাকে বিশ্লেষণ করলে? সোডিয়াম ক্লোরাইড বা ব্রাইনকে বিশ্লেষণ করলে সোডিয়াম নিজেই উৎপন্ন হয় না। তাহলে অ্যান্সার কি? কোনটা উৎপন্ন হয় না? সোডিয়াম নিজেই উৎপন্ন হয় না। ঠিক আছে, সো অনেক বেশি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এরপরটা আসো, নিচের কোনটি সবল তড়িৎ বিশ্লেষ্য? হ্যাঁ, সবল তড়িৎ বিশ্লেষ্য মানে যারা সবল অ্যাসিড, সবল ক্ষার, সবল লবণ, সবাই সবল। ঠিক আছে, আর দুর্বলটা দুর্বল। সবল অ্যাসিড, ক্ষার, সবাই সবল। ঠিক আছে, তাহলে এখানে সবল অ্যাসিড কই পাইতেছো? দেখো তো, এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড কি তোমার সব থেকে সবল ক্ষার না? তাহলে ও কি? সবল তড়িৎ বিশ্লেষ্য। HF কি? দুর্বল অ্যাসিড, তাহলে ও কি সবল না? চিনি, এটা তো তড়িৎ বিশ্লেষণ করেই না। C2H5 ইথানল, এটাও কি? দুর্বল। তার মানে সবল একটাই আছে, সেটা হচ্ছে সবল অ্যাসিড, সবল ক্ষার। ঠিক আছে, এরপর আসো, কোন কোষে তড়িৎ শক্তি বা বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা হয়? একটু আগেই বললাম যে বাইরে থেকে বিদ্যুৎ দিয়ে তড়িৎ বিশ্লেষণ করো, সেটা কোন কোষ? তড়িৎ বিশ্লেষ্য কোষ। আর তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ রাসায়নিক কোষে কি? উল্টা, রাসায়নিক শক্তিকে রাসায়নিক বিক্রিয়া হয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। বাট এখানে বলছে কি? বিদ্যুৎ দিয়ে রাসায়নিক শক্তি, কোনটা? তড়িৎ বিশ্লেষ্য কোষ। ঠিক আছে, ওকে ফাইন। এরপর আসো, শুষ্ক কোষে ক্যাথোড, এই যে বলে আসছিলাম, শুষ্ক কোষে ক্যাথোডকে, ক্যাথোড হচ্ছে কার্বন দণ্ড। শুষ্ক কোষে ক্যাথোডকে, ক্যাথোড হচ্ছে কার্বন দণ্ড। শুষ্ক কোষে ক্যাথোডকে, ক্যাথোড হচ্ছে কার্বন দণ্ড। এবার আসো, নিচের কোনটি লবণ সেতু উৎকৃষ্ট, উত্তম বা উৎকৃষ্টকে? পটাশিয়াম ক্লোরাইড। পটাশিয়াম ক্লোরাইড হচ্ছে ভাইয়া উৎকৃষ্ট। লবণ সেতুর মধ্যে যতগুলো লবণ আছে তার মধ্যে উত্তম হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। এবার আসো, লোহাকে মরিচা পড়া থেকে ক্ষয় করার জন্য কোন ধাতুর? লোহাকে মরিচা পড়া তোমার ক্ষয় করার জন্য জিঙ্ক, বা হচ্ছে বাংলায় বললে দস্তার প্রলেপ দেওয়া হয়। জিঙ্ক বা দস্তার প্রলেপ দেওয়া হয় ভাইয়া, জিঙ্ক বা দস্তার প্রলেপ দেওয়া হয়, জিঙ্ক বা দস্তার প্রলেপ দেওয়া হয়।
এরপর আসো ধাতুর ক্ষয়প্রাপ্ত। ধাতু ক্ষয় হয় যখন বাতাসের জলীয় বাষ্প, পানি এগুলোর সাথে বিক্রিয়া করে এবং সেখানে জারণ বিক্রিয়া হয়। তাই ধাতুর তোমার ক্ষয় হয় এগুলা কি একটা জারণ বিজারণ বিক্রিয়া, ঠিক আছে। ধাতুর ক্ষয় হয় এগুলা কি একটা জারণ বিজারণ বিক্রিয়া। এরপরে ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী কোনটি? ইলেকট্রনীয় বলছে ভাইয়া, ইলেকট্রনীয় বলছে। ইলেকট্রনীয় পরিবাহী কই পড়ি আমরা? ফিজিক্সে। ইলেকট্রনীয় পরিবাহী আমরা কই পড়ি? ফিজিক্সে, ঠিক আছে। আর কেমিস্ট্রিতে যেগুলো পড়ি সেগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য বা তড়িৎ রাসায়নিক কোষ, মানে দ্রবণ নিয়ে আলোচনা করি। দ্রবণ দেখো আমরা কি এরকম দুইটা পাত্র থাকে বা একটা পাত্র থাকে, সেখানে অ্যানোড থাকে ক্যাথোড থাকে, তাই না? দ্রবণ, তাহলে যেটা দ্রবণ থাকবে সেগুলা কেমিস্ট্রির, আর ইলেকট্রনীয় পরিবাহী কি যেগুলো দ্রবণ না, সলিড। তাহলে দেখো FeSO4 দ্রবণ, এটা কি কেমিস্ট্রির জিনিসপাতি। সোডিয়াম ক্লোরাইড গলিত, কেমিস্ট্রির জিনিসপাতি। কপার সালফেট দ্রবণ, কেমিস্ট্রির জিনিসপাতি। কপার ধাতু, কপার ধাতু বা তামা, এটা কি সলিড, শক্ত, এটা তো দ্রবণ না। এইটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, ঠিক আছে। এইটাকে নিয়ে ফিজিক্সে আলোচনা করা হয়, ঠিক আছে। ওকে, পরের এমসিকিউ। সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে 1 ফ্যারাড বিদ্যুৎ দিলে কত গ্রাম সোডিয়াম ধাতু জমা হবে? তো তুমি কি জানো? আবার সেম টাইপের প্রশ্ন আসছে। তুমি জানো সোডিয়াম হয় +1, তাই ওকে যদি 1 ফ্যারাড দেই, কারণ যেহেতু ওর চার্জ 1 দিলে পুরা 1 মোল সোডিয়াম জমা হবে, আর 1 মোল সোডিয়াম মানে 23 গ্রাম, শেষ। তো বলছে সোডিয়ামকে 1 ফ্যারাড দিছি, তো সোডিয়ামের চার্জও 1, দিছো 1, পাবা পুরাটা মানে কত? 23 গ্রাম। তাহলে অ্যান্সার কত? 23। অ্যান্সার হচ্ছে 23 গ্রাম। এরপরে প্রশ্ন, নিচের কোন কোষ ডায়াগ্রামটা সঠিক? তাহলে আমরা কি জানি? ফার্স্টে জারণ, তারপরে বিজারণ। তাহলে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক জারণ হয়েছে, কপার থেকে কপার 2+, এটাও জারণ হয়েছে। প্রথমেও জারণ, পরেও কি জারণ? না, এটা অ্যান্সার হইল না। জিঙ্ক থেকে জিঙ্ক 2+ জারণ হয়েছে, কপার 2+ থেকে কপার হয়েছে, বিজারণ হয়েছে। এই যে পেয়ে গেছি অ্যান্সার। অনেক কঠিন কিন্তু না, ফার্স্টে জারণ অ্যানোডে হবে, তারপরে ক্যাথোডে বিজারণ হবে। এরপরে প্রশ্ন, আচ্ছা দ্য এন্ড, আমাদের তড়িৎ রসায়নটা শেষ, ঠিক আছে।